আসসালামু আলাইকুম। বানান আন্দোলনের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ক্লাসে। আজকের ক্লাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলছি এই কারণে যে আজকের ক্লাসে আমরা সমাধান করব ৪৯তম স্পেশাল বিসিএস এর যেই বিষয়ভিত্তিক বাংলার ১০০ নম্বরের প্রশ্ন, সেই প্রশ্নটি। ৪৯তম বিসিএস এর বাংলা প্রশ্নটা কিন্তু খুবই এক্সক্লুসিভ প্রশ্ন হয়েছে। হ্যাঁ, এই প্রশ্নের মধ্যে বানান ভুল আছে, উত্তর নেই এমন প্রশ্ন আছে, নানাবিধ ব্যাপার স্যাপার আছে, কিন্তু আলটিমেটলি এই প্রশ্নটা একটি চমৎকার প্রশ্ন হয়েছে এবং আমার বিশ্বাস সামনের দিনগুলোতে যে সকল পরীক্ষা আমাদের আসছে সেই পরীক্ষাগুলোতে এই প্রশ্নপত্র থেকে প্রশ্ন পিক করা হতে পারে। সেই জায়গা থেকে আমার কাছে মনে হয় এই ৪৯তম বিসিএস এর বিষয়ভিত্তিক বাংলার যে ১০০ নম্বরের প্রশ্ন, যেখানে ৯০ নম্বরের সাহিত্যের প্রশ্ন রয়েছে, ১০ নম্বরের ব্যাকরণের প্রশ্ন রয়েছে, এই প্রশ্নপত্রটা ভালো করে সলভ করে নিলে সামনের দিনগুলোতে বিভিন্ন পরীক্ষা আপনাদের নিশ্চয়ই অনেক উপকার হবে। চলুন আমরা কথা না বাড়িয়ে শুরু করে দিই আমাদের আজকের প্রশ্ন সমাধানের ক্লাস। আমরা প্রথম প্রশ্নটাতে চলে আসি। প্রথম প্রশ্নটাতে কি বলা হচ্ছে, মিথ ও পুরাণের পার্থক্য কি? মিথ ও পুরাণের পার্থক্য কি? আমরা অপশনগুলো দেখি। প্রথম অপশন বলছে দুটো একই। না, দুটো কিন্তু এক জিনিস না। আগেই বলে দিই পুরাণ জিনিসটা কি। পুরাণ হচ্ছে ধর্মীয় বিশ্বাস সম্পর্কিত আখ্যান, যে আখ্যান বা কাহিনীর সঙ্গে ধর্মীয় বিশ্বাস জড়িত থাকে। কিন্তু মিথের সাথে কিন্তু সবসময় ধর্মীয় বিশ্বাস জড়িত থাকে না। তাই দুইটা আসলে এক জিনিস নয়, দুইটা ভিন্ন জিনিস। সুতরাং এটি অবশ্যই আমাদের উত্তর হচ্ছে না। মিথে ধর্মীয় বিশ্বাস নাও থাকতে পারে, কিন্তু পুরাণ ধর্মীয় বিশ্বাস জাত আখ্যান, এইটা কিন্তু সঠিক আছে। কারণ পুরাণ ধর্মীয় বিশ্বাস জাত, এখানে ধর্মীয় বিশ্বাসের ব্যাপার থাকে। কিন্তু মিথে কিন্তু ধর্মীয় বিশ্বাস নাও থাকতে পারে, এটা সঠিক। তারপরে আমরা বাকি অপশনগুলো মিলাই। দেখেন, মিথের একমাত্র বিষয় দেবদেবীর সৌন্দর্য, না, এটা কিন্তু ভুল কথা। মিথের বিষয় দেবদেবীর সৌন্দর্য নয়। মিথের একমাত্র বিষয় দেবদেবীর সৌন্দর্য নয়। মিথ নানাবিধ বিষয় হতে পারে। মিথ মহাবৈশ্বিক, পুরাণ স্থানিক, এটাও সঠিক নয়। কারণ মিথ কিন্তু সবসময় মহাবৈশ্বিক নয়। মিথও কিন্তু বিভিন্ন স্থান বিশেষের কাহিনী নিয়েও মিথ রয়েছে। সুতরাং আমরা দেখতে পাচ্ছি এই তিনটার কোনোটার উত্তর নয়। সুতরাং আমাদের এখানে সঠিক উত্তর হবে অবশ্যই খ, অর্থাৎ মিথে ধর্মীয় বিশ্বাস নাও থাকতে পারে, কিন্তু পুরাণ ধর্মীয় বিশ্বাসজাত আখ্যান, এটা হচ্ছে আমাদের সঠিক উত্তর। এরপরে আমাদের প্রশ্ন রয়েছে কি, রাজা রামমোহন রায়কে রাজা উপাধি দিয়েছিলেন কে? রাজা রামমোহন রায়কে রাজা উপাধি দেওয়া হয়েছিল ১৯৩০ সালে। কত সালে বললাম? ১৯৩০ সালে। মোগল বাদশাহ দ্বিতীয় আকবর তাকে এই উপাধিটা দিয়েছিলেন। এই উপাধিটা দেওয়ার কারণ হচ্ছে তিনি রাজা রামমোহন রায়কে ব্রিটিশ পার্লামেন্টে একটা আপিল করার জন্য পাঠাচ্ছিলেন। তার পক্ষে একটা আপিল করার জন্য পাঠাচ্ছিলেন। তো ব্রিটিশ পার্লামেন্টে তো যে কেউ গিয়ে আপিল করতে পারবে না, সেই কারণে রাজা রামমোহন রায়কে এই মোগল বাদশাহ দ্বিতীয় আকবর রাজা উপাধি দিয়েছিলেন। উত্তর হবে আমাদের ঘ, মুঘল বাদশাহ দ্বিতীয় আকবর। ওকে, আমরা পরের প্রশ্নটাতে যাই। আমাদের পরের প্রশ্ন রয়েছে, রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বক্তৃতা করেন? দেখেন, রবীন্দ্রনাথ ঠাকুর ১৯২৬ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বক্তৃতা করেছিলেন। কত সালে? ১৯২৬ সালে। রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয়ে ১৯২৬ সালে ২টা বক্তৃতা করেছিলেন। তার মধ্যে একটা ছিল বিখ্যাত বক্তৃতা, যার নাম ছিল দ্য মিনিং অফ আর্ট। এটা একটা অন্যতম বক্তৃতা ছিল। যাই হোক, ১৯২৬ সাল হবে উত্তর। এর পরের প্রশ্নটি হচ্ছে, অঘাচণ্ডী শব্দটি কোন উপায়ে গঠিত? অঘাচণ্ডী শব্দটি কোন উপায়ে গঠিত? ভালো করে খেয়াল করে দেখেন, এই শব্দটাতে চণ্ডী শব্দের আগে অঘা শব্দটি আছে। অঘা, এই অঘা জিনিসটা কি? আমরা জানি অঘা হচ্ছে একটি বাংলা উপসর্গ। অ, অঘা, অজ, অনা, আ, আর, আন, আব, ইতি, উন, কতকু, নিপাতি, বিভর, রাম, শশা, সুহা, এগুলো হচ্ছে বাংলা উপসর্গ। তার মানে যেহেতু এর শুরুতে একটি বাংলা উপসর্গ রয়েছে, তার মানে অবধারিতভাবে এটি উপসর্গ সাধিত শব্দ হবে। ঠিক আছে। পরবর্তী প্রশ্নটি রয়েছে, শরৎচন্দ্রের কোন নায়িকা মিথ্যা সাক্ষ্য দিয়ে প্রেমিককে জেলে পাঠিয়েছিলেন? এটা আপনাদের যদি শরৎচন্দ্রের উপন্যাসগুলো পড়া থাকে ঠিকঠাক মতো, তাহলে এটার উত্তর পারবেন। এটির উত্তর হবে খ, পল্লী সমাজ উপন্যাসের রমা। এই রমা কিন্তু মিথ্যা সাক্ষ্য দিয়ে প্রেমিককে জেলে পাঠিয়েছিলেন। এরপরে প্রশ্নটি আমরা দেখছি, জনগণ কোন সমাসের দৃষ্টান্ত? সমাস থেকে প্রশ্নটা এসেছে, জনগণ কোন সমাসের দৃষ্টান্ত? এটি খুবই সহজ উত্তর। জনগণ হচ্ছে ষষ্ঠী তৎপুরুষ সমাস। কারণ এর ব্যাস বাক্য কি? এর ব্যাস বাক্য হচ্ছে জনের গণ। জনের গণ। আমরা জানি যে যেই সমাসের পূর্ব পদে বিভক্তি আসে সেটা হচ্ছে তৎপুরুষ সমাস। তো জনের এর শুরুতে একটা এর বিভক্তি আসছে, সে কারণে এটা
ষষ্ঠী তৎপুরুষ সমাস হবে। এর হচ্ছে একটা ষষ্ঠী বিভক্তি, তাই ষষ্ঠী তৎপুরুষ সমাস। ঠিক আছে, তাহলে তৎপুরুষ সমাস আমরা বুঝলাম কি করে। তৎপুরুষ সমাস চেনার উপায় হচ্ছে শব্দকে ভাঙলে তার পূর্বপদের সঙ্গে বিভক্তি পাওয়া যায়। তো এখানে জনের গণে যে এর বিভক্তি পাওয়া যাচ্ছে, আর এই এর হচ্ছে একটা ষষ্ঠী বিভক্তি, সেই কারণে এটা ষষ্ঠী তৎপুরুষ সমাস উত্তর হবে। ওকে, আমরা চলে যাবো পরের প্রশ্নে। এবারে দেখা যাক 7 নম্বর প্রশ্ন কি আছে। 7 নম্বর প্রশ্নে বলা হচ্ছে জীবনানন্দ দাশকে নির্জনতম কবি আখ্যা দিয়েছেন কি? নির্জনতম কবি আখ্যা দিয়েছেন কে? জীবনানন্দ দাশকে নির্জনতম কবি আখ্যা দিয়েছিলেন যিনি, তার নাম হচ্ছে বুদ্ধদেব বসু। দেখেন, জীবনানন্দ দাশকে রবীন্দ্রনাথ ঠাকুর একটা আখ্যা দিয়েছিলেন। অ্যাকচুয়ালি রবীন্দ্রনাথ ঠাকুর জীবনানন্দ দাশের একটা কবিতাকে বলেছিলেন চিত্ররূপময় কবিতা, ঠিক আছে, কিন্তু জীবনানন্দ দাশকে সরাসরি নির্জনতম কবি আখ্যা দিয়েছিলেন যিনি, তার নাম হচ্ছে বুদ্ধদেব বসু। উত্তর হবে খ। বাকি দুইজনের এর সঙ্গে কোনো সম্পর্কই নাই। ওকে, এর পরের প্রশ্নটি হচ্ছে চৌরপঞ্চাশিকা কাব্যের বিষয়বস্তু কি? আমি বলে দিই যে আমাদের এই প্রশ্নে কিন্তু অনেক বানান ভুল আছে। যেমন এই যে কি, এই কিটা কিন্তু কয় রস্যই হবে না, এটা কয় দীর্ঘ ইকার দিয়ে হয়। হ্যাঁ, যাই হোক, চৌরপঞ্চাশিকা কাব্যের বিষয়বস্তু হচ্ছে অবৈধ প্রণয়। এটিও একটা মুখস্থ জিনিস আসলে। এই মানে মুশকিল হচ্ছে এই ধরনের কাব্যগুলো বেশিরভাগ ক্ষেত্রে আমরা পড়ি না আমাদের পরীক্ষার প্রিপারেশন গুলোর ক্ষেত্রে। একটা কোন জায়গা থেকে প্রশ্নটা নিয়ে এসেছে, খুবই বিস্ময়কর ব্যাপার। যারা প্রশ্ন করেছেন এই প্রশ্নগুলো, তারা মানে খুব গভীর থেকে প্রশ্নগুলো করেছেন। হোয়াটএভার, যে এই চৌরপঞ্চাশিকা এটি অবৈধ প্রণয় বা অবৈধ প্রেম এর বিষয়বস্তুতে রচিত। খেয়াল করি, আমরা এবার পরের প্রশ্নে যাই। আমাদের পরের প্রশ্নটি হচ্ছে নিচের কোনটি রবীন্দ্রনাথের নগরাশ্রয়ী সামাজিক নাটক? নগরাশ্রয়ী সামাজিক নাটক, প্রথম কথা হচ্ছে এখানে যে প্রথম অপশন ডাকঘর, এটি হচ্ছে রবীন্দ্রনাথের একটি রূপক ও সাংকেতিক নাটক, সুতরাং এটি উত্তর হবে না। চিত্রাঙ্গদা এটা একটা নৃত্য নাট্য, সুতরাং এটা উত্তর হবে না। বাঁশরী এটা একটা সামাজিক নাটক, তবে এটা নগরাশ্রয়ী নয়। নগরাশ্রয়ী সামাজিক নাটক হচ্ছে রাজা। আমাদের উত্তর হবে এখানে রাজা নগরাশ্রয়ী সামাজিক নাটক, রাজা হবে উত্তর। আমাদের পরের প্রশ্নটা হচ্ছে কোনটি রোমান্টিসিজমের বৈশিষ্ট্য নয়? দেখেন, রোমান্টিসিজম কিন্তু সাহিত্য ক্ষেত্রে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ টার্ম। এই রোমান্টিসিজমের একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে এখানে ব্যক্তিগত আবেগ অনুভূতি খুব প্রকাশিত হয়, খুব গভীরভাবে প্রকাশিত হয়। ব্যক্তির স্বতন্ত্র বৈশিষ্ট্যগুলো প্রকাশিত হয়, অর্থাৎ ব্যক্তিগত আবেগও প্রকাশিত হয়, ব্যক্তি স্বাতন্ত্র প্রকাশিত হয়, এবং ব্যক্তিগত অতীতের মুগ্ধতা নিয়েও এখানে কিন্তু কথা থাকে। তার মানে এই তিনটি রোমান্টিসিজমের বৈশিষ্ট্য। একমাত্র এই যে গতে যেটা আছে ব্যক্তিত্বের পারস্পরিক দ্বন্দ্ব, এটা কিন্তু রোমান্টিসিজমের বৈশিষ্ট্য নয়, তাই উত্তর হবে গ। 11 নম্বর প্রশ্ন বলছি, পূর্ববঙ্গের পল্লী প্রকৃতি ও জীবনচিত্র রবীন্দ্রনাথের কোন কাব্যের পরিপ্রেক্ষিতে তৈরি করেছিল? দেখেন, আমাদের প্রশ্নপত্রে এটা তৈরি বানানে দীর্ঘ ইকার দেওয়া আছে, কিন্তু আসলে তৈরি বানান আমাদের হবে কি হ্রস্ব ইকার দিয়ে। আমি বানানগুলো হুবহু যেরকম পরীক্ষা আসছে সেভাবে রেখেছি, ঠিক আছে। তো পল্লী প্রকৃতি এবং জীবনচিত্র, পূর্ববঙ্গের পল্লী প্রকৃতি ও জীবনচিত্র কোন কাব্যের বিষয়? এটা হচ্ছে খুবই আমাদের পরিচিত একটি কাব্য, যেটা নাম হচ্ছে সোনার তরী। আমরা জানি সোনার তরী এই কবিতায় আমাদের পদ্মার তীরবর্তী যেই পল্লীর প্রকৃতি সেটা নিয়ে কিন্তু এখানে কথা আছে। তো সোনার তরী এই কাব্যের প্রেক্ষিত তৈরি করেছিল হচ্ছে পূর্ববঙ্গের পল্লী প্রকৃতি এবং জীবনচিত্র। উত্তর হবে সোনার তরী। আমাদের পরের প্রশ্নটি রয়েছে বাংলায় কোন শব্দটি ইংরেজি শব্দ থেকে আগত নয়? ইংরেজি থেকে আগত নয় কোনটি? খেয়াল করে দেখেন, এজেন্ট এটা একটা ইংরেজি থেকে আগত শব্দ, এনামেল ইংরেজি থেকে আগত শব্দ, কফি ইংরেজি থেকে আগত শব্দ। ইংরেজি থেকে আগত নয় এখানে একটা শব্দ আছে, সেটা হচ্ছে ম্যাজেন্টা। এই ম্যাজেন্টা হচ্ছে একটা ইতালিয়ান শব্দ, ইতালি ভাষার শব্দ থেকে এই শব্দটা এসেছে, ইতালিয়ান শব্দ, ঠিক আছে। ম্যাজেন্টা হবে উত্তর, এটা ইংরেজি থেকে আগত নয়। পরের প্রশ্নে যাই। আমাদের 13 নম্বর প্রশ্নে বলা হচ্ছে অনেক ক্ষেত্রে বাগাড়ম্বর শাসিত ভাষারূপ কোনটি? অনেক ক্ষেত্রে বাগাড়ম্বর শাসিত ভাষারূপ। বাগাড়ম্বর মানে কি? বাক যুক্ত আড়ম্বর। বাক মানে হচ্ছে কথা, আড়ম্বর মানে জাকজমক। তো ভাষার জাকজমক থাকে কোন রীতিতে? আমরা জানি সাধু রীতিতে ভাষা জাকজমকপূর্ণ থাকে। অভিজাত রীতি বলা হয় সাধু রীতিকে, তাই না? তাই এটার উত্তর হবে সাধু রীতি। সাধু রীতি। উপভাষাগুলো তো আঞ্চলিক ভাষা, সুতরাং এখানে আভিজাত্য নাই, জাকজমক নাই। কথ্য ভাষাগুলো বিভিন্ন অঞ্চল ভিত্তিতে নানান রকম হয়ে যায়, এটারও কিন্তু ওই আভিজাত্যটা নাই। চলিত ভাষাতেও ওই আভিজাত্য নাই যেটা সাধু ভাষাতে রয়েছে। 114 নম্বর প্রশ্ন বলা হচ্ছে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে বড়ু চণ্ডীদাসের জীবনকাল কত? এটা মুখস্থ জিনিস, এটা সব জায়গায় তথ্য পাওয়া যাবে, একেবারে সহজ।
70 থেকে 1433, এটার উত্তর হবে ক। আমাদের পরের প্রশ্নটি রয়েছে, রবীন্দ্রনাথের শিক্ষা চিন্তার জোরালো প্রতিফলন ঘটে কোন নাটকে? শিক্ষা চিন্তার জোরালো প্রতিফলন, দেখেন এখানে যে অপশনগুলো আছে এর মধ্যে লক্ষ্মীর পরীক্ষা এই নাটকটি হচ্ছে একজন দরিদ্র মায়ের জীবন সংগ্রাম নিয়ে লেখা, সুতরাং এটি উত্তর হবে না। গোড়াই গলদ এটা হচ্ছে প্রেম ও বিয়ে নিয়ে যে প্রচলিত কুসংস্কারগুলো আছে, যে ত্রুটি বিচ্যুতি আছে আমাদের চিন্তার প্রেম ও বিয়ে বিষয়ে, সেই বিষয়ে লেখা। আর রক্তকরবী আমরা জানি শ্রমিকদের যেই শোষণ করা, শ্রমিক শোষণ, পুঁজিবাদ, এইগুলো নিয়ে রক্তকরবী নাটক, সুতরাং এর কোনোটাই শিক্ষা চিন্তার প্রতিফলনের কাজ করে না, এটি করে একমাত্র অচলায়তন, অর্থাৎ এটার উত্তর হবে অচলায়তন। শূন্য পুরাণ কোন ধরনের রচনা? আমরা জানি শূন্য পুরাণ হচ্ছে অন্ধকার যুগের একটি সাহিত্যকর্ম। অন্ধকার যুগে আমরা 3টি সাহিত্যকর্ম পাই, একটা হচ্ছে প্রাকৃত পৈঙ্গল শ্রীহর্ষের লেখা, একটি হচ্ছে শেখ শুভদয়া যেটা লিখেছেন হলায়দ মিশ্র, আরেকটি হচ্ছে শূন্য পুরাণ যেটা লিখেছেন রামাই পণ্ডিত। এই শূন্য পুরাণটা হচ্ছে চম্পু কাব্য। কি কাব্য? চম্পু কাব্য, উত্তর হবে ক, চম্পু কাব্য। আমাদের 117 নম্বর প্রশ্নটি রয়েছে কি দেখেন, শহীদি কারবালা কাব্যের রচয়িতাকে? শহীদি কারবালা এই কাব্যের রচয়িতাকে? এটা খুবই ইন্টারেস্টিং একটা প্রশ্ন। এই প্রশ্নটার উত্তর আমি বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম পেয়েছি, মানে এই পরীক্ষাটা হওয়ার পরে, 49তম পরীক্ষাটা হওয়ার পরে বিভিন্ন প্রতিষ্ঠান উত্তর দিয়েছে। তো অনেক প্রশ্নের ক্ষেত্রে দেখলাম তাদের উত্তরে অনেক অমিল রয়েছে, একটার সাথে আরেকটার মিল নাই, এরকম দেখা যাচ্ছে অনেক প্রশ্নের ক্ষেত্রে। তো এই প্রশ্নটা সেরকম একটা প্রশ্ন, এটার উত্তর এক একজন এক এক রকম ভাবে দিয়েছেন, তবে এটি নিশ্চিতভাবে শহীদি কারবালা এটি রচনা করেছেন মোহাম্মদ খান, উত্তর হবে কি মোহাম্মদ খান। আমাদের পরের প্রশ্নটি রয়েছে, রক্তকরবী নাটকের বিষয়বস্তু কি? একটু আগে এটা নিয়ে কথা বলছিলাম আমরা, তাই না? দেখেন এটা খুবই দারুণ একটা ব্যাপার যে 46তম বিশেষ পরীক্ষায় রক্তকরবী থেকে প্রশ্ন এসেছে, 47তম বিশেষ প্রিলিমিনারিতে রক্তকরবী নিয়ে প্রশ্ন এসেছে, 49তমতে রক্তকরবী নিয়ে প্রশ্ন। দেখছেন রক্তকরবীটা কত ইম্পর্টেন্ট। তো আমরা রক্তকরবী নাটকের বিষয়বস্তু যেটা জানি সেটা হচ্ছে একটু আগেই যেটা আমরা বললাম, যে পুঁজিবাদ ও কৃষি সভ্যতার দ্বন্দ্ব, শ্রমিকদের শোষণ, এই জিনিসগুলো আমাদের এই রক্তকরবী নাটকের বিষয়বস্তু। রবীন্দ্রনাথ ঠাকুরের কোন কাব্যে প্রথম একজন কবির সাথে শিল্পীর যোগ হয়েছে? এই প্রশ্নটা একটা খুবই চমৎকার প্রশ্ন, এই প্রশ্নটার সঠিক উত্তর হবে মানসী। আমাদের 120 নম্বর প্রশ্ন বলা হচ্ছে, ডিকনস্ট্রাকশন ধারণার প্রবক্তাকে? ডিকনস্ট্রাকশন ধারণার প্রবক্তা এটা একটা মুখস্থ জিনিস, আমি সরাসরি উত্তর দিয়ে দিতে চাই, জাক দেরিদা হচ্ছেন এর উত্তর। আমাদের পরের প্রশ্ন রয়েছে, না এই প্রশ্নটা আমি খুবই আহত হয়েছি, কারণ এটা রবীন্দ্রনাথের একটা বিখ্যাত গানের লাইন, এত বিখ্যাত একটা গান, সেই গানের লাইনে ভুল। নয়নের সম্মুখে লেখা হয়েছে, এটা নয়নের সম্মুখে হবে না, নয়নের সম্মুখে। নয়নের সম্মুখে তুমি নাই, নয়নেরও মাঝখানে নিয়েছে যে ঠাই, রবীন্দ্রনাথের বিখ্যাত একটি গান। প্রশ্ন হচ্ছে, এটি বলাকা কাব্যের কোন কবিতা থেকে সংগৃহীত হয়েছে? বলাকা কাব্যের একটি বিখ্যাত কবিতা, ছবি কবিতা থেকে এটি সংগ্রহ করা হয়েছে। তুমি কি কেবলই ছবি, শুনেছেন না এই গান? ওই গানেরই অংশ কিন্তু এটা। 122 নম্বর প্রশ্ন বলা হচ্ছে, মধ্যযুগের কোন কবির জন্ম কিশোরগঞ্জে? মধ্যযুগের কোন কবির জন্ম কিশোরগঞ্জে? একেবারে মুখস্থ জিনিস, ঢালা মুখস্থ, এটা নিয়ে কোনো কথা নাই, এটার উত্তর হবে দ্বিজবংশী দাস। আর বাকি যে অপশনগুলো আছে, দ্বিজ কানাই, দ্বিজ কানাই জন্মগ্রহণ করেছেন নেত্রকোনায়, কানাহরি দত্ত এনার জন্ম হচ্ছেন সে আমলে ময়মনসিংহে, আর ক্ষেমানন্দ ইনি পশ্চিমবঙ্গে জন্মগ্রহণ করেছিলেন। সুতরাং মধ্যযুগের যেই কবির জন্ম কিশোরগঞ্জে তার নাম হচ্ছে দ্বিজবংশী দাস। এর পরের প্রশ্ন রয়েছে, কোন দুজন আরাকান রাজসভার কবি? এটা কিন্তু খুব কনফিউজিং একটা কোশ্চেন করেছে, খুবই কনফিউজিং, আমার ভালো লেগেছে। যে আলাওল ও দৌলত কাজী, আমরা জানি তো আলাওল তো অবশ্যই মধ্যযুগের একজন আরাকান রাজসভার কবি ছিলেন। সৈয়দ সুলতান নিয়েও কিন্তু একটা কনফিউশন আছে, মোহাম্মদ কবির নিয়েও একটা কনফিউশন আছে, যার ফলে এই প্রশ্ন অপশনগুলো খুব দারুণ হয়েছে। হ্যাঁ, তো আমি এক্ষেত্রে বলে দিতে চাই যে আরাকান রাজসভার কবি বলতে আমরা বেসিক্যালি 3জনকে চিনি, একজন হচ্ছেন আলাওল, একজন হচ্ছেন দৌলত কাজী, আর একজন হচ্ছেন কোরেশি মাগন ঠাকুর, এই 3জন বেসিক্যালি, ঠিক আছে? তো সুতরাং এখানে উত্তর হবে ক নম্বরটা, আলাওল ও দৌলত কাজী এই 2জন আরাকান রাজসভার কবি ছিলেন। আমাদের পরের যে প্রশ্নটি রয়েছে এই প্রশ্নটি কিন্তু একটা ভুলভাল প্রশ্ন। ভুলভাল প্রশ্ন কেন বলছি দেখেন, কারণ প্রশ্নটিতে বলা হচ্ছে ক্রিয়া বিশেষণ কোনটি? ক্রিয়া বিশেষণ কোনটি? আমি জানিয়ে রাখি যে আমাদের বাংলা একাডেমির আধুনিক বাংলা অভিধান অনুযায়ী হরে দরে এটাও একটা ক্রিয়া বিশেষণ, নির্বিঘ্নে এটাও একটা ক্রিয়া বিশেষণ, ক্রমে ক্রমে এটা একটা ক্রিয়া বিশেষণ, এই 3টাই ক্রিয়া বিশেষণ। কেবল জল জলে এটা ক্রিয়া বিশেষণ নয়, এটা শুধু বিশেষণ, এটা ক্রিয়া বিশেষণ নয়। তার মানে যদি প্রশ্নটি হতো ক্রিয়া বিশেষণ নয় কোনটি, তাহলে এটার সঠিক উত্তর হতো
জল জলে। সুতরাং এই প্রশ্নটা আসলে ভুল। 125 নম্বর প্রশ্ন বলা হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর প্রথম কোন গ্রন্থে বিরাম চিহ্ন ব্যবহার করেন? আমরা জানি বাংলা ভাষায় বিরাম চিহ্ন প্রবর্তন করেছেন যিনি, তিনি হচ্ছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। 15টি বিরাম চিহ্ন তিনি প্রবর্তন করেছিলেন। কয়টি? 15টি বিরাম চিহ্ন প্রবর্তন করেছিলেন। এবং সর্বপ্রথম তিনি যেই গ্রন্থে বিরাম চিহ্ন ব্যবহার করেছিলেন সেই গ্রন্থটার নাম ছিল বেতাল পঞ্চবিংশতি। বেতাল পঞ্চবিংশতি। এই বেতাল পঞ্চবিংশতিতে 25টা গল্প ছিল, যেটা আমরা বিক্রম বেতালের গল্প শুনেছি না? বিক্রম বেতাল, এই বেতাল নামে একটা ক্যারেক্টার বিক্রম এর কাঁধে চড়ে বসে নানান রকমের গল্প শোনায়। এইরকম 25টা বিক্রম বেতালের গল্প নিয়ে এই বেতাল পঞ্চবিংশতি, যেটি অনুবাদ করেছিলেন আমাদের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মূলত, কারণ এটি যেই গ্রন্থ থেকে তিনি অনুবাদ করেছিলেন সেটার নাম ছিল বৈতাল পৈচ্যিশী। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বৈতাল পৈচ্যিশী থেকে বেতাল পঞ্চবিংশতিটা অনুবাদ করেছিলেন। আসেন, এই গ্রন্থে কিন্তু প্রথম বিরাম চিহ্নের প্রয়োগ করা হয়। এবার আমরা বলছি, দেখেন মীর মশাররফের সাহিত্য গুরু কে ছিলেন? মীর মশাররফের সাহিত্য গুরু কে ছিলেন? মীর মশাররফ হোসেন পড়তে গেলে এই কথাটা আপনার পড়াই লাগবে। মীর মশাররফ হোসেনের সাহিত্য গুরু ছিলেন হচ্ছেন টাঙ্গাল হরিনাথ মজুমদার, যার বাড়ি ছিল আমাদের কুষ্টিয়ার কুমারখালীতে। টাঙ্গাল হরিনাথ মজুমদার বাংলাদেশের সাংবাদিকতার পথিকৃৎ। টাঙ্গাল হরিনাথ মজুমদারের একটা পত্রিকা ছিল যেটার নাম ছিল গ্রাম বার্তা প্রকাশিকা। এই গ্রাম বার্তা প্রকাশিকার সংবাদদাতা হিসেবে কাজ করতেন মীর মশাররফ হোসেন। আপনারা যদি কুমারখালীতে যান, টাঙ্গাল হরিনাথ মজুমদারের একটা সুন্দর মিউজিয়াম আছে, ওখানে অনেক ঐতিহাসিক নিদর্শন ওখানে দেখতে পাবেন। এ পর্যায়ে আপনাদেরকে একটি তথ্য দিয়ে রাখতে চাই। 50তম বিসিএস এর জন্য 50তম বিসিএস প্রিলিমিনারির ব্যাকরণ ও সাহিত্য অংশের সম্পূর্ণ বিসিএস এর সিলেবাসের উপরে আমরা একটা দারুণ কোর্স নিয়ে আসছি। 50তম বিসিএস এর বাংলা ব্যাকরণ এবং সাহিত্যের পূর্ণাঙ্গ কোর্স, যেই কোর্সটি আমাদের শুরু হবে, ক্লাস শুরু হবে 1 নভেম্বর থেকে। কত তারিখ থেকে? 1 নভেম্বর থেকে ক্লাস শুরু হবে। এই কোর্সটিতে আমাদের ভর্তি এই মুহূর্তে চলছে এবং এর ভর্তি ফি মাত্র, কোর্স ফি মাত্র 650 টাকা। মাত্র 650 টাকা দিয়ে আপনারা এই কোর্সটিতে এনরোল করতে পারবেন। আমাদের যে কোনো কোর্সে যদি আপনারা এনরোল করতে চান, তাহলে আমাদের একটা হোয়াটসঅ্যাপ নাম্বার আছে 01511527124, 01511527124। এই হোয়াটসঅ্যাপ নাম্বারটাতে নক দিয়ে আপনারা আমাদের যে কোনো কোর্স সম্পর্কে জানতে পারেন। তো আমাদের এই মুহূর্তে 2টি কোর্সে ভর্তি চলছে। একটা হচ্ছে পূর্ণাঙ্গ ব্যাকরণ কোর্স, যেখানে ব্যাকরণে একদম শূন্য থেকে শুরু করে যাবতীয় সকল টপিক শেখানো হবে। আর আরেকটি কোর্স যেটা বললাম 50তম বিসিএস কে টার্গেট করে আমরা ব্যাকরণ এবং সাহিত্যের একটা পূর্ণাঙ্গ কোর্স সাজিয়েছি বিসিএস সিলেবাসের উপরে। এই কোর্সটিতে আপনি ভর্তি হতে পারবেন মাত্র 650 টাকায়। কোর্সটিতে ক্লাস শুরু হবে 1 নভেম্বর থেকে। তো ভর্তি চলছে। সুতরাং যারা যারা ভর্তি হতে চান, আমাদের পূর্ণাঙ্গ ব্যাকরণ কোর্স হোক বা বিসিএস কোর্স হোক, যেই কোর্সে ভর্তি হতে চান, আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে শুধু একটা নক দিলেই আপনাকে যাবতীয় তথ্য জানিয়ে দেবে। চলুন পরের অংশে যাই। আমাদের 127 নম্বর প্রশ্নটাতে রয়েছে কি দেখি। দীনবন্ধু মিত্রের নীলদর্পণ নাটককে বঙ্কিমচন্দ্র হ্যারিয়েট বিচার স্টোয়ের লেখা আঙ্কেল টমের সঙ্গে তুলনা করেন। না, আঙ্কেল টমের সঙ্গে না, এটা হবে আঙ্কেল টমস কেবিনের সঙ্গে। আঙ্কেল টমস কেবিন একটা বিশ্ববিখ্যাত সাহিত্যকর্ম, যেটা আমেরিকান দাসপ্রথার বিরুদ্ধে লেখা হয়েছিল। তো দেখেন এই দুটার মধ্যে মিল কোথায়? নীলদর্পণ এবং আঙ্কেল টমস কেবিন, এই দুটা তুলনা করা হয়েছে কেন? খেয়াল করে দেখেন অপশনগুলো কি আছে। উভয় নাটকের বিষয়বস্তু নীল চাষ ও নীলকরদের অত্যাচার। না, কারণ আঙ্কেল টমস কেবিন এটার বিষয়বস্তু হচ্ছে আমেরিকান দাসপ্রথা, সুতরাং এটা উত্তর হচ্ছে না। উভয় নাটকে নারী নির্যাতনের করুণ চিত্র। না, এটাও ভুল, কারণ নীল দর্পণে নীল চাষীদের উপর অত্যাচার ফুটে উঠেছে, নারী নির্যাতন না, এটাও ভুল। তাহলে এটা উত্তর হচ্ছে না। উভয় নাটকে সমাজের একটি বিশেষ সামাজিক অন্যায়ের বিরুদ্ধে শক্তিশালী প্রতিবাদ দেখা দিয়েছে। হ্যাঁ, তাহলে এটা কিন্তু সঠিক উত্তর হতে পারে, কারণ আমরা দেখতে পাচ্ছি নীল দর্পণ নাটকে নীল চাষীদের উপর যে অত্যাচার তার বিরুদ্ধে কথা বলা হয়েছে, আর আঙ্কেল টমস কেবিনে আমেরিকান দাসপ্রথার বিরুদ্ধে প্রতিবাদ জানানো হয়েছে। এই দুইটাতেই কিন্তু একটা সামাজিক অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ দেখানো হয়েছে। সেই কারণে এখানে গ নম্বরটা হবে উত্তর। আর ঘ নম্বরের কথা কি বলবো, ঘ নম্বর অপশনে তো মানে পুরো বাক্যটাই কমপ্লিট করে নাই। কিভাবে কি প্রশ্ন করেছে আল্লাহ মাহমুদ ভালো জানে। পরের প্রশ্নে যাই, দেখেন পৃথিবীর গভীর গভীরতর অসুখ এখন মানুষ তব ঋণী না, এটা মানুষ তবু ঋণী পৃথিবীর কাছে। জীবনানন্দ দাশের লেখা একটা কবিতার লাইন, খেয়াল করেন। উদ্ধৃতিটি বলাকা কাব্যের, এটাও ভুল। বলাকা না তো, জীবনানন্দ দাশ বলাকা লেখেন নাই, বলাকা লিখেছেন আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর। তো এই যে পৃথিবীর গভীরতর অসুখ এখন, এই লাইনটা নেওয়া হয়েছে একটা কবিতা থেকে, যে কবিতাটার নাম সুচেতনা।
এটা আমাদের বর্তমানে বাংলাদেশে ইন্টারমিডিয়েটের পাঠ্য, কিন্তু ইন্টারমিডিয়েট বাংলা বইয়ে রয়েছে সিলেবাসে সুচেতনা কবিতাটা। এই সুচেতনা কবিতাটা বনলতা সেন কাব্যগ্রন্থের। কোন কাব্যগ্রন্থ? বনলতা সেন। তার মানে প্রশ্নটা হবে আসলে বনলতা সেন কাব্যের কোন কবিতার অংশ? উত্তর হবে সুচেতনা। পরের প্রশ্নটিতে বলা হচ্ছে গুরু চণ্ডালী দোষে বাক্য কি হারায়? দেখেন কি বানান কয় রস্যই দিয়েছে, এটা কয় দীর্ঘই হবে। গুরু চণ্ডালী দোষে বাক্য কি হারায়? গুরু চণ্ডালী দোষে বাক্য যোগ্যতা হারায়। বাক্য কয়েকটি কারণে যোগ্যতা হারাতে পারে, তার মধ্যে রয়েছে বাগধারা শব্দ পরিবর্তন জনিত কারণ, তারপরে বাহুল্য দোষ, উপমার ভুল প্রয়োগ, দুর্বোধ্যতার দোষ, রীতিসিদ্ধ অর্থবাচকতা জনিত সমস্যা, আর একটা হচ্ছে গুরুচণ্ডালী দোষ। গুরুচণ্ডালী দোষে বাক্য যোগ্যতা হারায়। গুরুচণ্ডালী দোষ জিনিসটা কি? দেখেন, একই বাক্যে যখন সাধু আর চলিতের মিশ্রণ হয়, সাধু চলিতের যদি মিশ্রণ হয় সেটা গুরুচণ্ডালী দোষ হয়। আর যদি একই শব্দের মধ্যে সংস্কৃত ও দেশি শব্দের মিশ্রণ হয়, এই দুই প্রকার মিশ্রণ হলে তাকে গুরুচণ্ডালী দোষ বলে। গুরুচণ্ডালী দোষ হলে বাক্য কিন্তু তার যোগ্যতা হারায়। 130 নম্বর প্রশ্ন বলা হচ্ছে কোন নাটকে রাজার পুত্রের প্রতি বিমাতার আকর্ষণ, পুত্রের প্রত্যাখ্যান ও বিমাতার ষড়যন্ত্রে পরিবারের সকলের মৃত্যু হয়? এটি একটি বিখ্যাত নাটকের কাহিনী, যে নাটকটি লিখেছেন মীর মশাররফ হোসেন। এই নাটকটিতে আমরা দেখতে পাই যে একজন রাজা তার সন্তানকে, যুবরাজকে রাজ্যে অভিষিক্ত করেন। যুবরাজকে বিয়ে দেবেন কি, উল্টো তিনি তরুণী একজন নারীকে বিয়ে করে ফেলেন। যেই তরুণী নারীকে বিয়ে করে আনেন, সেই তরুণী নারী আবার যুবরাজের প্রেমে পড়ে যায়, প্রেমের প্রস্তাব দেয়। যুবরাজ খুব স্বাভাবিকভাবেই সেই প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করে, যেহেতু বাবার স্ত্রী, তাকে কিভাবে গ্রহণ করে। অপরদিকে দেখা যায় আরেকজন নারী, আরেকজন রাজকন্যা, যার নাম হচ্ছে বসন্ত কুমারী, সে আবার এই যুবরাজের প্রেমে আকৃষ্ট হয়। পরবর্তীতে তাদের দুজনের বিয়ে হয়। এই হচ্ছে কাহিনী, এইরকম ঘটে। এবং শেষ পর্যায়ে দেখা যায় যে এই নাটকের সবগুলো প্রধান চরিত্রই মৃত্যুবরণ করে। তো এই প্রশ্নটির উত্তর হবে, ইতিমধ্যে বলেই দিয়েছি, বসন্ত কুমারী নাটক। বসন্ত কুমারী নাটক, যেটা মীর মশাররফ হোসেন লিখেছিলেন। এর পরের প্রশ্নটা আমাদের রয়েছে বাংলা একাডেমির প্রমিত বানান রীতি অনুযায়ী নিচের কোন শব্দটির বানান ভুল? খেয়াল করে দেখেন, এখানে উত্তর হবে কাহিনী। কি কারণে? দেখেন, যদিও যুবতী বানানটা আমরা দীর্ঘইকার দিয়ে লিখে অভ্যস্ত, আমরা এতদিন যুবতী বানানটা এইভাবে লিখেছি, কিন্তু বাংলা একাডেমির আধুনিক বাংলা অভিধান বলছে এবং বাংলা একাডেমির প্রমিত বানান রীতি বলছে যে যুবতী বানানে অবশ্যই রস্যইকার দিয়ে হবে, এটা সঠিক বানান। কিংবদন্তি শব্দটাতেও এটা সঠিক বানান। এবার আসে মন্ত্রিত্ব শব্দটাতে। দেখেন, আমাদের বাংলা একাডেমির প্রমিত বাংলা বানানের নিয়মে বলা হচ্ছে ইন প্রত্যয়যুক্ত যে সকল শব্দের শেষে দীর্ঘইকার থাকে, এই যে মন্ত্রী বানানে দীর্ঘইকার, হ্যাঁ, সেই সকল শব্দের শেষে যদি নতুন কোনো শব্দাংশ যুক্ত হয় তাহলে সেই দীর্ঘইটা রস্যই হয়ে যায়। তাহলে মন্ত্রিত্ব শব্দের বানানে কিন্তু রস্যইকার হবে, এটা সঠিক। যেমন প্রতিযোগী বানানে দীর্ঘইকার, কিন্তু প্রতিযোগিতা বানানে রস্যইকার। সহযোগী বানানে দীর্ঘইকার, কিন্তু সহযোগিতা বানানে রস্যইকার। ঠিক একইভাবে মন্ত্রী বানানে দীর্ঘইকার, কিন্তু মন্ত্রিত্ব বানানে রস্যইকার হবে। সুতরাং এটাও কিন্তু সঠিক বানানে রয়েছে। উত্তর হবে এখানে কাহিনী, কারণ কাহিনীটা ভুল বানানে রয়েছে। আমরা জানি কাহিনী হচ্ছে একটা হিন্দি শব্দ। হিন্দি শব্দ না, আপনারা শোনেন নাই সেই গান হামারি আধুরি কাহানি? আমাদের জেমস গেয়েছিলেন হামারি আধুরি কাহানি। এই হিন্দি কাহানি থেকে বাংলা এসেছে কাহিনী। যেহেতু হিন্দি ভাষা থেকে এসেছে, আমরা জানি যে বিদেশি উৎসের কোন শব্দে কখনোই দীর্ঘইকার হতে পারবে না। তো যেহেতু কাহিনী একটা হিন্দি উৎসের শব্দ, একটা বিদেশি শব্দ, সেই কারণে কাহিনী বানানে অবশ্যই রস্যই হওয়া উচিত ছিল, কিন্তু এখানে দীর্ঘইকার হয়েছে, সেই কারণে এটি ভুল বানানে রয়েছে। 132 নম্বর প্রশ্ন বলা হচ্ছে দেবেন্দ্রনাথ কোন ফার্সি কবির অনুরাগী ছিলেন? এটাও খুবই ভেতর থেকে প্রশ্ন ভাই। আমি জানি না যে যিনি প্রশ্ন করেছেন তার এই প্রশ্ন করার আগে এই উত্তরটা জানা ছিল কিনা, আমার সন্দেহ আছে। যাক, এই প্রশ্ন উত্তর হবে হাফিজ। দেবেন্দ্রনাথ ফার্সি কবি হাফিজের অনুরাগী ছিলেন। 133 নম্বর প্রশ্ন বলা হচ্ছে প্রথম বাংলা ব্যাকরণের রচয়িতা কোন দেশের নাগরিক ছিলেন? প্রথম বাংলা ব্যাকরণের রচয়িতা কোন দেশের নাগরিক ছিলেন? আচ্ছা, এই প্রশ্নটা উত্তর করার আগে আমি আগের প্রশ্নটা নিয়ে আরেকটা কথা বলতে চাই। সেটা হচ্ছে আমাদের বিসিএস এর যখন প্রশ্ন করা হয়, আমি মাঝে মাঝে আমার মনের মধ্যে প্রশ্ন জাগে, যারা বিসিএস এর কোশ্চেন করেন তারা কি বিসিএস এর সিলেবাসটা দেখেন না? সিলেবাসে কি কি দিয়েছেন? বিষয়ভিত্তিক বাংলার সিলেবাসে যে সকল জিনিস দেওয়া হয়েছে সেই সিলেবাসের বাইরে থেকে অহরহ প্রশ্ন হয়েছে। তাহলে সিলেবাস দেওয়ার কি দরকার, তাই না? দেবেন্দ্রনাথ কি আমাদের সিলেবাসে ছিল নাকি? ছিল না তো। হোয়াটএভার। প্রথম বাংলা ব্যাকরণের রচয়িতা কোন দেশের নাগরিক ছিলেন? প্রথম বাংলা ব্যাকরণের রচয়িতা কোন দেশের নাগরিক ছিলেন? আমরা জানি প্রথম বাংলা ব্যাকরণ যিনি রচনা করেছিলেন তার নাম ছিল মনোয়েল দা আসসুমসাও। প্রথম বাংলা ব্যাকরণ
রচনা করেছিলেন মনোয়েল দা আসুম সাউ। তিনি বাংলা ভাষা এবং পর্তুগিজ ভাষার একটি অভিধান লিখেছেন, বাংলা পর্তুগিজ অভিধান। সেই অভিধানের শুরুর দিকে তিনি বাংলা ব্যাকরণ নিয়ে আলোচনা করেছিলেন। তো যেহেতু পর্তুগিজ ভাষার কথা আসলো, তার মানে বুঝতেই পারছেন পর্তুগাল এর সাথে সম্পর্কিত। তার মানে প্রথম বাংলা ব্যাকরণ যিনি রচনা করেছিলেন মনোয়েল দা আসুম সাউ, তিনি পর্তুগালের নাগরিক ছিলেন। 134 নম্বর প্রশ্ন বলা হচ্ছে, বিসর্জন নাটকের জয়সিংহের সংস্কারাচ্ছন্ন মনের মুক্তি ঘটে কার আহ্বানে? এটাও যদি আপনাদের নাটকটা পড়া থাকে তাহলে আপনারা পারবেন, সেটা হচ্ছে বালিকা অপর্ণা হবে এর উত্তর। এর পরের প্রশ্নটা হচ্ছে, কোনটি সাপেক্ষ সর্বনামের উদাহরণ? সাপেক্ষ সর্বনাম জিনিসটা কি? যে সকল সর্বনাম জোড়ায় জোড়ায় থাকে। আমরা জানি কিছু কিছু সর্বনাম হচ্ছে জোড়ায় জোড়ায় থাকে, যেমন ধরেন যেই বাক্যে যে থাকে সেই বাক্যে কিন্তু একটা সে থাকে। যে পড়াশোনা করে সে পরীক্ষা ভালো ফলাফল করে। যে বাক্যে যিনি থাকে সেই বাক্যে একটা তিনি থাকে। যে বাক্যে যারা থাকে সে বাক্যে একটা তারা থাকে। এরকম যে সে যিনি তিনি যারা তারা, এগুলো হচ্ছে সাপেক্ষ সর্বনাম। এখানে আমাদের এর মধ্যে কোনটা আছে? এই যে ক নম্বরে আছে যিনি তিনি, এটা হবে সঠিক উত্তর। পরের প্রশ্ন, জমিদার দর্পণ নাটকে ট্র্যাজেডির গভীরতা ফুটে ওঠেনি কেন? ট্র্যাজেডির গভীরতা ফুটে ওঠেনি কেন? কাহিনী একমুখী ও সংলাপ বিপরীতধর্মী, এটা সত্য। কাহিনীটা জমিদার দর্পণের কাহিনী কিন্তু একমুখী কাহিনী। চরিত্রের অভ্যন্তরে দ্বন্দ্ব উপস্থিত, এটা সত্য, কারণ এখানকার যে জমিদার দর্পণের যে চরিত্রগুলো আছে কোন চরিত্রের মধ্যে অন্তর্দ্বন্দ্ব নাই, কনফিউশন নাই। সব চরিত্র কিন্তু একদম ওপেন বুক, খোলা বইয়ের মতো চরিত্রগুলো, কোনো অন্তর্দ্বন্দ্ব নাই। নাট্যকারের শৈল্পিক নিরাসক্তির অভাব, এটাও ঠিক, কারণ এই নাটকের মধ্যে লেখক কিন্তু মানে নিরাসক্ত ছিলেন না। নিরাসক্ত ছিলেন না মানে তিনি কিন্তু প্রভাবিত ছিলেন, কোনো একটা ক্যারেক্টারের প্রতি তিনি অনুরাগী ছিলেন, প্রভাবিত ছিলেন। কিন্তু নাট্যকার হিসাবে তার নিরাসক্ত থাকার কথা ছিল, কোনো দিকে পক্ষপাত করার কথা ছিল না। যাই হোক, এখানে নিরাসক্তি বানানটা ভুল আছে, নিরাসক্তি বানানটা দন্ত স দিয়ে হবে, নিরাসক্তি। ঠিক আছে, হোয়াটএভার, যেটা আমরা বলছিলাম যে তাহলে এটার সঠিক উত্তর হবে ঘ, তিনটাই সঠিক। আমাদের জমিদার দর্পণ নাটকে ট্র্যাজেডির গভীরতা ফুটে ওঠেনি কারণ এই তিনটাই। ওকে, এবার আসি আমরা পরের প্রশ্নে। চর্যাপদের বর্ণনা অনুযায়ী ডম্বিদের পেশা কি ছিল? চর্যাপদের বর্ণনা অনুযায়ী ডম্বিদের পেশা কি ছিল? এটা চর্যাপদের যে সামাজিক প্রেক্ষাপট, এই প্রশ্নগুলো যদি আপনি পড়ে থাকেন, সামাজিক চিত্রগুলো যদি পড়ে থাকেন, বা চর্যাপদে কোন সামাজিক জীবন ব্যবস্থা প্রকাশিত হয়েছে এগুলো যদি পড়ে থাকেন তাহলে এটা পারবেন, কারণ এখানে মদ চুয়ানোর কথাও বলা আছে, তাঁত বোনার কথাও বলা আছে, চাঙারি তৈরির কথাও বলা আছে। তো চর্যাপদের বর্ণনা অনুযায়ী ডম্বিদের পেশা ছিল তিনটি, উপরে তিনটি হবে উত্তর। এর পরের প্রশ্নটি রয়েছে, নাই বা পেলাম কণ্ঠে আমার তোমার কণ্ঠহার, তোমার আমি করব সৃজন এমর অহংকার, কবি নজরুলের এই অপ্রাপ্তিজনিত বেদনা কাকে ঘিরে? এই প্রশ্নটার উত্তর এক একজন এক একটা দিয়েছেন, কেউ বলছেন ফজিলাতুন্নেসা, কেউ বলছেন প্রমিলা, কিন্তু এই প্রশ্নটির উত্তর আমি অনেক ঘাটতে ঘাটতে একটা জায়গায় পেয়েছি। সেটা হচ্ছে মাসুম খান একটি বিশাল নিবন্ধ লিখেছিলেন কবি নজরুল জীবন ও সাহিত্যে নার্গিস, এটা কালচিত্রে প্রকাশিত হয়েছিল। এই লেখাটার মধ্যে তিনি একদম সুন্দর করে ব্যাখ্যা বিশ্লেষণ করে দেখেছেন। আমি জানি না প্রশ্নপত্র যিনি তৈরি করেছেন যারা, তাদের মধ্যে যিনি এই প্রশ্নটা সেট করেছেন তিনি ওই প্রবন্ধটা থেকেই এই তথ্যটা নিয়েছেন কিনা, বাট এই প্রবন্ধে খুব সুন্দরভাবে ব্যাখ্যা বিশ্লেষণ করে এটা দেখিয়ে দেওয়া হয়েছে যে এই লাইনটি আসলে লেখা হয়েছিল নার্গিসকে উদ্দেশ্য করে। আর এই কবিতাটার নাম ছিল এমর অহংকার, এমর অহংকার এই কবিতাটার নাম ছিল, এবং এই কবিতাটার এই লাইনটা মূলত নার্গিসকে উদ্দেশ্য করে লেখা হয়েছিল। 139 নম্বর প্রশ্নে আমরা কি দেখতে পাচ্ছি দেখেন, মধ্যযুগের কোন কবি সুফি ভাবধারার কাব্য রচনা করেন? সুফি ভাবধারার কাব্য রচনা করেন, এখানে একটাই উত্তর আছে, সেটা হচ্ছে সৈয়দ সুলতান। আর কোনো অপশন হওয়ার কোনো সুযোগই নাই, আর কোনো উত্তর হওয়ার সুযোগই নাই। সৈয়দ সুলতান ইনি সুফি ভাবধারার কাব্য রচনা করেছিলেন। আমরা জানি যে আমাদের 49তম BCS এ সৈয়দ সুলতান কিন্তু টপিক ছিল, এবং সৈয়দ সুলতানের মধ্যে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক। যা সৈয়দ সুলতান পড়বেন তাদের এই টপিকটা, এই তথ্যটা পড়তেই হবে যে সুফি ভাবধারার কবি ছিলেন সৈয়দ সুলতান। আসেন পরের প্রশ্নে যাই। বঙ্কিমচন্দ্রের কোন উপন্যাসকে আধুনিক ছোট গল্প রচনার প্রথম পরীক্ষা বলা যায়? খেয়াল করে দেখেন, এটি হবে হচ্ছে ইন্দিরা, কারণ এই ইন্দিরা প্রথমে কিন্তু প্রকাশিত হয়েছিল একটি গল্প হিসাবে, ছোট গল্প হিসাবে প্রকাশিত হয়েছিল। পরবর্তীতে একটি, এটা কি বলা যায় যে অনু উপন্যাস, ছোট উপন্যাস হিসেবে প্রকাশিত হয়েছিল। তো আসলে এই ইন্দিরাটা প্রথমে ছোট গল্প হিসেবে প্রকাশিত হয়েছিল, পরবর্তীতে লেখক এটাকে অনু উপন্যাস হিসেবে প্রকাশিত করেছিলেন, কিন্তু সাহিত্য সমালোচকেরা মনে করেন এই ইন্দিরা ছোট গল্পটি
আধুনিক ছোট গল্প রচনার প্রথম পরীক্ষা ছিল। আমরা জানি যে আমাদের আধুনিক ছোট গল্প রচনার পথিকৃৎ কে? আমাদের বাংলা সাহিত্যে রবীন্দ্রনাথ ঠাকুর। তার আগে বঙ্কিমচন্দ্র কিন্তু ইন্দিরা নামক ছোট গল্পটা লিখেছিলেন, যদিও পরবর্তীতে এটাকে উপন্যাসের আকার দিয়েছিলেন তিনি। তাই এটা হবে ইন্দিরা উত্তর। 141 নম্বর বলছি, নিচের কে ফোর্ট উইলিয়াম কলেজের পণ্ডিত ছিলেন না? ফোর্ট উইলিয়াম কলেজের পণ্ডিত ছিলেন না কে? এটা খুবই চমৎকার প্রশ্ন, কারণ এবং অপশনগুলো খুব চমৎকার। অপশনগুলো তারিণচরণ মিত্র, চণ্ডীচরণ মুন্সী, হরপ্রসাদ রায়, রাজীব লোচন শর্মা, এনাদের সবাইকে আমরা এই সবগুলো নামই আমরা পাই, তাই না? কিন্তু মজার ব্যাপার হচ্ছে এখানে একটা নাম একটু ভুল করে দেওয়া হচ্ছে, সেটা হচ্ছে রাজীব লোচন শর্মা। এই নামে কিন্তু কেউ ছিল না। রাজীব লোচন নামে একজন ছিলেন যার নাম ছিল রাজীব লোচন মুখোপাধ্যায়। রাজীব লোচন মুখোপাধ্যায় হবে, কিন্তু এখানে শর্মা দিয়ে দিয়েছে, এই জায়গাটাতেই খেলাটা খেলেছে। তো এটার উত্তর হবে রাজীব লোচন শর্মা নামে কেউ ছিলেন না ফোর্ট উইলিয়াম কলেজের পণ্ডিত হিসেবে। উত্তর হবে রাজীব লোচন শর্মা। আমাদের পরের প্রশ্ন দেখতে পাচ্ছি, চৈতন্য জীবনী গ্রন্থের রচয়িতা মুরারি গুপ্ত কোন ভাষার কবি? এটা একটা মুখস্থের জিনিস। মুরারি গুপ্ত সংস্কৃত ভাষার কবি ছিলেন, এটা নিয়ে আর বিশেষ কোনো আলোচনা আমাদের নেই। 143 নম্বর প্রশ্নটি হচ্ছে, বনফুলের রচনা কোনটি? বনফুল কে? আমরা জানি বনফুল হচ্ছে বলাই চাঁদ মুখোপাধ্যায়, তাই তো? বলাই চাঁদ মুখোপাধ্যায়। বনফুল বলতে আমরা বুঝি বলাই চাঁদ মুখোপাধ্যায়কে। বলাই চাঁদ মুখোপাধ্যায়ের রচনা কোনটি? বলাই চাঁদ মুখোপাধ্যায়ের রচনা এখানে যে কয়টা আছে তার মধ্যে একটাই আমরা পাই, সেটা হচ্ছে ভুবন সোম। এটা হচ্ছে বলাই চাঁদ মুখোপাধ্যায়ের অর্থাৎ বনফুলের রচনা। এর পরের প্রশ্নটি রয়েছে, রবীন্দ্রনাথ ঠাকুরের 50 বছর পূর্তি উপলক্ষে আকাশবাণী কলকাতা কেন্দ্রে নজরুল স্বকণ্ঠে তার কোন স্বরচিত কবিতা পাঠ করেন? প্রশ্নটাই ভুল ভাই। 50 বছর পূর্তি উপলক্ষে হবে না এই জিনিসটা। এটা আসলে 80 বছর পূর্তিতে, রবীন্দ্রনাথের 80 বছর পূর্তিতে নজরুল লিখেছিলেন একটি কবিতা রচনা করেছিলেন। সেই কবিতাটার নাম ছিল হচ্ছে অশ্রু পুষ্পাঞ্জলি। এই কবিতাটা অশ্রু পুষ্পাঞ্জলি নজরুল রবীন্দ্রনাথের 80 বছর পূর্তি উপলক্ষে রচনা করেছিলেন। কিন্তু এখানে প্রশ্নটা আছে অন্য। আবার প্রশ্নটা বলছে, আকাশবাণী কলকাতা কেন্দ্রে নজরুল স্বকণ্ঠে কোন স্বরচিত কবিতাটি পাঠ করেছিলেন? মজার বিষয় হচ্ছে এখানে এর মধ্যে কোনোটাই আমরা উত্তর খুঁজে পাচ্ছি না। এখানে আসলে এই যে আরো যে দুটো আছে, সালাম অস্তরবি, এটা নজরুল লিখেছিলেন রবীন্দ্রনাথের মৃত্যুতে, ঠিক আছে? সুতরাং কোনো বছর পূর্তি উপলক্ষে না। মৃত্যুহীন রবীন্দ্রনাথ না, এটা ছিল মৃত্যুহীন রবীন্দ্র। এই নামেও আমাদের নজরুল একটি কবিতা লিখেছিলেন, যেটা রবীন্দ্রনাথের মৃত্যুর পরে লেখা, তার মৃত্যুতে শোকাহত হয়ে লেখা। ঠিক তেমনি আরেকটা কবিতা আছে রবিহারা, এটাও তার মৃত্যুতে শোকাহত হয়ে লেখা। সুতরাং রবীন্দ্রনাথের 80 বছর পূর্তি উপলক্ষে একটি কবিতা লিখেছিলেন তিনি, সেটা হচ্ছে অশ্রু পুষ্পাঞ্জলি। কিন্তু 50 বছর পূর্তি উপলক্ষে এমন কোনো তথ্য পাওয়া যায় না, প্রশ্নটাই ভুল। এবং এই অশ্রু পুষ্পাঞ্জলি কিন্তু আকাশবাণী কলকাতা কেন্দ্রে নজরুল পাঠ করেছেন কিনা এটা নিয়ে কোনো সুনির্দিষ্ট তথ্য নাই। কিন্তু এই অশ্রু পুষ্পাঞ্জলি তিনি রচনা করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরের 80 বছর পূর্তি উপলক্ষে। তো আমরা বলতে পারি মোটের উপরে এই প্রশ্নটাই আসলে ভুল, সর্বাঙ্গে এই প্রশ্নটা ভুল। 145 নম্বর প্রশ্ন বলা হচ্ছে, মাইকেল মধুসূদন দত্ত কোন ছন্দ প্রথা ভেঙে নতুন ছন্দ গড়লেন? এটা নিয়ে কোনো কথা নেই, মুখস্থ জিনিস। এটা উত্তর হবে পয়ার ছন্দ। পয়ার ছন্দকে ভেঙে তিনি নতুন ছন্দ গড়েছিলেন। এর পরের প্রশ্ন ব্যাকরণ থেকে, দুর্নীতি শব্দটিতে নত্যবিধানের নিয়ম প্রযুক্ত হয় না কেন? কেন নত্যবিধান প্রযোজ্য হবে না দুর্নীতি শব্দটাতে? কারণ নিয়ম অনুযায়ী আমরা জানি নত্যবিধানের নিয়ম বলছে রেফ থাকলে রেফের পরে মূর্ধন্য ন হয়, যেমন বর্ণ। এই যে বর্ণ শব্দটাতে মূর্ধন্য ন রেফের পরে বলে। তো তাহলে দুর্নীতিতে রেফের পরে যে রেফ আছে, কিন্তু এরপরে মূর্ধন্য হলো না কেন? কারণ দুর্নীতি হচ্ছে একটি সমাসবদ্ধ শব্দ, সমাসের নিয়মে তৈরি। আমরা জানি সমাসের নিয়মে যে সকল শব্দ তৈরি হয় সেখানে কখনোই মূর্ধন্য ব্যবহৃত হয় না। যেমন ত্রিনয়ন, 3 নয়ন আছে যার বহুব্রীহি সমাস, ত্রিনয়ন শব্দটাতে মূর্ধন্য হয়নি, কারণ এটা সমাসের নিয়মে তৈরি। সো এটা উত্তর হবে সমাসবদ্ধ শব্দ হওয়ার কারণে এখানে নত্যবিধান প্রযোজ্য হচ্ছে না। 147 নম্বর প্রশ্ন বলা হচ্ছে, ডাহুকি উপন্যাসের লেখককে? এটা খুবই কমন প্রশ্ন, এটা পারা উচিত। ডাহুকি উপন্যাসের লেখককে? এটা উত্তর হবে আল মাহমুদ। কবি আল মাহমুদ ডাহুকি উপন্যাসের লেখক। যদিও আমি বলতে চাই যে আল মাহমুদ আমাদের বিষয়ভিত্তিক বাংলার সিলেবাসে ছিলেন না, তথাপি প্রশ্ন হয়েছে। 148 নম্বর প্রশ্ন বলা হচ্ছে, বাংলা সাহিত্যের উদাসীন পথিককে? আমরা জানি উদাসীন পথিক বলতে আমরা একজনকেই চিনি, তিনি হচ্ছেন মীর মশাররফ হোসেন। তার একটা বিখ্যাত সাহিত্যকর্ম আছে উদাসীন পথিকের মনের কথা। তো আমাদের বাংলা সাহিত্যের উদাসীন পথিক হচ্ছেন মীর মশাররফ হোসেন। 149 নম্বর প্রশ্ন, আবার হতাশার জন্ম দেয়। রবীন্দ্রনাথের তাসের ঘর নাটকটি কোন গল্পের নাট্যরূপ? কি অদ্ভুত! তাসের ঘর, তাসের ঘর,
তাসের দেশ ভাই, রবীন্দ্রনাথের নাটকটির নাম ছিল তাসের দেশ। আপনার প্রশ্ন দিয়ে দিয়েছেন তাসের ঘর। রবীন্দ্রনাথের তাসের দেশ নাটকটি কোন গল্পের নাট্যরূপ? এটার অর্থ হচ্ছে একটি আষাঢ়ে গল্প। একটি আষাঢ়ে গল্প, এই গল্পটির নাট্যরূপ দিয়েছিলেন রবীন্দ্রনাথ, যেটা নাম দিয়েছিলেন তাসের দেশ। এই তাসের দেশ নাটকটা রবীন্দ্রনাথ কাকে উৎসর্গ করেছিলেন জানেন? নেতাজি সুভাষচন্দ্র বসুকে এই নাটকটি তিনি উৎসর্গ করেছিলেন। খুবই গুরুত্বপূর্ণ তথ্য, নেতাজি সুভাষচন্দ্র বসুকে তিনি এই তাসের দেশ নাটকটি উৎসর্গ করেছিলেন। পরের প্রশ্ন, রবীন্দ্রনাথের মতে বাংলা ভাষার কোন কবি প্রথম নিভৃতে বসে নিজের ছন্দে নিজের মনের কথা লিখেছেন? আমার মনে হয় এটা কোনো প্রশ্নই হয়নি। এটা কোনো প্রশ্ন, সরি টু সে, এটা কোনো প্রশ্ন হয়নি। যাকের উত্তর হবে বিহারীলাল চক্রবর্তী। 151 নম্বর প্রশ্ন, প্রমথ চৌধুরীর মতে যৌবনকে এদেশের মানুষ ভয় পায় কারণ কি? দেখেন, এই প্রশ্নটা প্রমথ চৌধুরীর একটা বিখ্যাত প্রবন্ধ যৌবনে দাও রাজটিকা, এখানে একদম সরাসরি লাইন আছে এই প্রশ্নটার উত্তর, একদম সরাসরি লাইন থেকে প্রশ্ন করেছে। এটির উত্তর হবে হচ্ছে যৌবন মানব জীবনে বিরাট এক ফাড়া। এটা যারা প্রবন্ধটা পড়েছেন যৌবনে দাও রাজটিকা, এই প্রবন্ধটা যদি পড়ে থাকে তাহলে এটা নিয়ে আর কোনো প্রশ্নই নাই। এটা একেবারে সরাসরি, যেহেতু প্রবন্ধ থেকে প্রশ্ন হয়েছে, এটা বোঝা টোঝার কিছু নাই, একদম সরাসরি মুখস্থ জিনিস। যৌবন মানব জীবনে বিরাট এক ফাড়া, এই কারণে প্রমথ চৌধুরী বলেছেন যে যৌবনকে এদেশের মানুষ ভয় পায়। পরের প্রশ্নে বলা হচ্ছে, এমন সোনার পানসি তাতে মাঝি নাই, যৌবন চলিয়া গেলে কেউ না দেবে ঠাই। এটি কোন পালা থেকে নেওয়া হয়েছে? এটা একটা মুখস্থ জিনিস, মহুয়ার পালা থেকে এটি নেওয়া হয়েছে। মহুয়ার পালা হবে উত্তর। 153 নম্বর প্রশ্ন, চর্যা চর্য বিনিশ্চয় এর অর্থ কি? এটা কি না পারা উচিত বলেন? এটা সবচাইতে কমন প্রশ্ন, এই পুরো প্রশ্নপত্রের মধ্যে সবচাইতে কমন যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে এইটি, চর্যা চর্য বিনিশ্চয় এর অর্থ কি? আমরা জানি এটার উত্তর কি হবে। এটার উত্তর হবে কোনটি আচরণীয় আর কোনটি নয়। এটা একদম কমন প্রশ্ন, কোনো কথা নাই। দেবালয় শব্দটি কোন প্রকার অর্থারোপের উদাহরণ? মানে কথাটা বুঝেন, দেবালয় শব্দটি কোন প্রকার অর্থারোপের উদাহরণ? অর্থারোপ মানে অর্থ আরোপ করা হয়েছে। কোন ধরনের অর্থ এখানে প্রকাশিত হয়েছে? দেবালয় মানে দেবতার আবাসস্থল, এখানে আসলে মন্দির বোঝানো হচ্ছে, মন্দির। তো মন্দির কি নেতিবাচক জিনিস নাকি ইতিবাচক জিনিস বা দামি জিনিস, মূল্যবান জিনিস বোঝানো হয়? মন্দির একটা পবিত্র জায়গা বোঝানো হয়, তার মানে অবশ্যই এখানে অর্থের অপকর্ষ বোঝানো হয়নি। অপকর্ষ মানে হচ্ছে নেতিবাচক বোঝায়। এটাতে উত্তর হবে অর্থের উৎকর্ষ, উৎকর্ষ মানে উত্তম। তো দেবালয় শব্দটা দ্বারা মন্দিরকে বোঝাচ্ছে। এটা শুধু একটা ঘর নাই, আলয় মানে যদি একটা ঘর বা আবাসস্থল, কিন্তু দেবালয় যখন আমরা বলছি তখন সেটা শুধু আর ঘর থাকছে না, শুধু আবাসস্থল থাকছে না, সেটা মন্দিরে রূপান্তরিত হয়ে যাচ্ছে। কারণ দেবালয় মানে হচ্ছে মন্দির, যেখানে দেবতা থাকেন। তো আবাসস্থল বা ঘর, এটাকে যখন আমি মন্দির বলছি, তার মানে কি অর্থটা উৎকর্ষ লাভ করছে না? অর্থটা আরো দামি হয়ে যাচ্ছে, উত্তম অর্থ হয়ে যাচ্ছে, মূল্যবান অর্থ হয়ে যাচ্ছে। সে কারণে বলছে দেবালয় শব্দটি কোন প্রকার অর্থের উপর উদাহরণ? অর্থের উৎকর্ষ ঘটেছে এখানে। কারণ এখানে আলয় দ্বারা শুধু ঘরকে বা আবাসস্থলকে বোঝাচ্ছে না, মন্দিরকে বোঝাচ্ছে, একটা পবিত্র জায়গাকে বোঝাচ্ছে। এবার দেখেন, ঘোড়া শব্দটির প্রতিশব্দ কোনটি? ঘোড়া শব্দটির প্রতিশব্দ কোনটি? এটা মুখস্থের জিনিস, সৈন্ধব হবে না, কারণ সৈন্ধব বলতে সমুদ্র থেকে আহরিত লবণকে বোঝায়। উদক মানে হচ্ছে পানি, রাকেশ হচ্ছে আমরা জানি চাঁদ, এখানে উত্তর হবে চঞ্চরী। তাহলে ঘোড়া শব্দের প্রতিশব্দ কোনটি? উত্তর হবে চঞ্চরী। 156 নম্বর প্রশ্নে কি বলছে দেখি, যেটা খারাপ তাকে মেরামত করে সংস্কার করে আবার দাঁড় করানো উচিত নয়। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের এই চিন্তার জোরালো প্রতিফলন ঘটেছে কোন উপন্যাসে? এইটাও আমরা যদি উপন্যাস, শরৎচন্দ্রের উপন্যাসগুলো ভালোভাবে পড়ি তাহলে এটার উত্তর পারা উচিত। কোনো বিশেষ আলোচনার কিছু নাই এখানে। এখানে উত্তর হবে হচ্ছে গৃহদাহ। এই গৃহদাহ উপন্যাসটা উত্তর হবে। গাছ পাথর বাগধারা অর্থ কি? এটা একটা কমন প্রশ্ন, আমরা যারা চাকরির প্রস্তুতি নিচ্ছি তাদের অবশ্যই এটা জানা থাকা দরকার। গাছ পাথর এই বাগধারাটির অর্থ হচ্ছে হিসাব নিকেশ করা, হিসাব নিকেশ করা। পরের প্রশ্নটি হচ্ছে বৈষ্ণব পদাবলীর অবাঙালি কবিকে? বৈষ্ণব পদাবলীর অবাঙালি কবিকে, খুবই কমন একটি প্রশ্ন। আমরা জানি বৈষ্ণব পদাবলীর আদি কবি কে ছিলেন? বৈষ্ণব পদাবলীর আদি কবি ছিলেন যিনি, তার নাম হচ্ছে বিদ্যাপতি। বিদ্যাপতি ছিলেন বৈষ্ণব পদাবলীর আদি কবি। তো বিদ্যাপতি বৈষ্ণব পদ রচনা করেছিলেন ব্রজবুলি ভাষায়। আমরা জানি ব্রজবুলি ভাষাটা কি? ব্রজবুলি ভাষা হচ্ছে একটি কৃত্রিম কাব্য ভাষা, যে ভাষাটা তৈরি হয়েছিল বাংলা এবং মৈথিলি ভাষার সংমিশ্রণে। আমরা জানি মৈথিলি ভাষার কবি ছিলেন হচ্ছে বিদ্যাপতি। এই বিদ্যাপতির হাত ধরেই ব্রজবুলি ভাষাটা বিকাশ লাভ করেছিল। তো সেই কারণেই ব্রজবুলি ভাষাটা আসলে বিদ্যাপতির হাত ধরে তৈরি হয়েছিল। হ্যাঁ, তো সুতরাং বিদ্যাপতি ব্রজবুলি ভাষায় সাহিত্য রচনা করেছিলেন, মিথিলার কবি ছিলেন, মৈথিলি ভাষা ছিল তার ভাষা। সুতরাং বিদ্যাপতি কোনোভাবেই বাঙালি ছিলেন না, তিনি ছিলেন বৈষ্ণব পদাবলীর অবাঙালি কবি। পরের প্রশ্নে চলে যাচ্ছি।
149 নম্বর প্রশ্ন বলা হচ্ছে মাইকেল মধুসূদন দত্তের কৃষ্ণকুমারী নাটকের কাহিনী সূত্র কি? কৃষ্ণকুমারী নাটকের কাহিনী সূত্র, এটা একটা কমন প্রশ্ন। আমরা জানি কৃষ্ণকুমারী নাটকটি হচ্ছে একটি ট্র্যাজিক নাটক, তাই তো, একটা ট্র্যাজেডি নাটক। তো কৃষ্ণকুমারী এই নাটকের কাহিনীটা নেওয়া হয়েছিল টডের এই গ্রন্থ থেকে, এটা হবে উত্তর। টডের অ্যানালল অ্যান্ড অ্যান্টিকুইটিজ অফ রাজস্থান, এইটা থেকে এই কৃষ্ণকুমারীর কাহিনী সূত্রটা নেওয়া হয়েছিল। 160 নম্বর প্রশ্নটা দেখি। 160 নম্বর প্রশ্ন বলা হচ্ছে রবীন্দ্র বিশ্লেষক হিসেবে খ্যাতি অর্জন করেছিলেন কে? খেয়াল করে দেখেন, কাজী আব্দুল ওদুদ ইনিও রবীন্দ্র বিশ্লেষক ছিলেন, মোতাহার হোসেন চৌধুরীও ছিলেন, কাজী মোতাহার হোসেনও ছিলেন। আবুল ফজল কিন্তু রবীন্দ্র বিশ্লেষক ছিলেন না। কিন্তু এই তিনজনের মধ্যে সবচেয়ে বেশি যিনি খ্যাতি অর্জন করেছিলেন রবীন্দ্র বিশ্লেষক হিসেবে, তিনি হচ্ছেন কাজী আব্দুল ওদুদ। এটা হবে উত্তর, কাজী আব্দুল ওদুদ হবে উত্তর। এর পরের প্রশ্নটি হচ্ছে 161 নম্বর প্রশ্ন, সুশিক্ষিত লোকমাত্রায় সশিক্ষিত, এই লাইনটি প্রমথ চৌধুরীর কোন প্রবন্ধে আছে? এটি প্রমথ চৌধুরীর একটি বিখ্যাত লাইন, এটা আমাদের বিভিন্ন সময় বিভিন্ন পরীক্ষা আসে। এটি প্রমথ চৌধুরীর বই পড়া প্রবন্ধে আছে। বই পড়া প্রবন্ধে একটি লাইন হচ্ছে সুশিক্ষিত লোকমাত্রই সশিক্ষিত। 162 নম্বর আমরা কি বলছি? প্রমথ চৌধুরীর মতে সাহিত্যের প্রধান উদ্দেশ্য কোনটি? পরপর দুইটা প্রমথ চৌধুরীর প্রশ্ন এবং কমন প্রশ্ন। এই বই পড়াটা একটা সময় আমাদের দেশে 9-10 এর পাঠ্য ছিল। আর সাহিত্যে খেলা নামে একটি প্রবন্ধ আছে প্রমথ চৌধুরীর, যেটি আমাদের ইন্টারমিডিয়েট একসময় পাঠ্য ছিল। এই প্রশ্নটা সাহিত্যে খেলা থেকে নেওয়া হয়েছে। প্রমথ চৌধুরীর মতে সাহিত্যের প্রধান উদ্দেশ্য কোনটি? আমরা সাহিত্যে খেলা প্রবন্ধটা দেখলেই বুঝতে পারি, ওখানে লেখা আছে যে সাহিত্যের উদ্দেশ্য কাউকে মনোরঞ্জন করা নয়, পাঠকের মনোরঞ্জন করা বা সমাজের মনোরঞ্জন করা সাহিত্যের উদ্দেশ্য নয়। সাহিত্যের উদ্দেশ্য হচ্ছে মানুষের মনকে জাগানো। বলা আছে যে শিক্ষা দেওয়া সাহিত্যের কাজ না, সাহিত্যের কাজ হচ্ছে মানুষের মনকে জাগানো। সুতরাং এর উত্তর হবে গ, মানুষের মনোজগৎকে জাগিয়ে তোলা হচ্ছে সাহিত্যের উদ্দেশ্য। এর পরের প্রশ্নটাতে বলা হচ্ছে গোলক বসুকে সাধুচরণ বলে কাঙালের কথা বাসি হলে ফলে কারণ কি? আচ্ছা, এই প্রশ্নটা নেওয়া হয়েছে নীল দর্পণ থেকে। নীল দর্পণ যে নাটক, নীল দর্পণ নাটকে এই গোলক বসুকে সাধুচরণ এই কথাটা বলে যে কাঙালের কথা বাসি হলে ফলে। এই কথাটা বলা হয় কারণ এই সাধুচরণ গোলক বসুকে দেশ ত্যাগ করতে বলেছিল, কিন্তু গোলক বসু দেশ ত্যাগ করেননি। এই উদ্দেশ্যে, এই কারণে এই কথাটা বলা হয়েছিল। সুতরাং এখানে উত্তর হবে এই যে খ, সাধুচরণের পরামর্শে দেশ ত্যাগ করেননি বলেই পরবর্তীতে গোলক বসুকে সাধুচরণ এই কথাটা বলেছিল। 164 নম্বর প্রশ্নে বলা হয়েছে খাতক শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি? এটা একটু কমন প্রশ্ন, তাই না? আমাদের বিপরীত শব্দের মধ্যে গেলে এটা আমরা পাই। তো খাতক মানে কি? খাতক মানে হচ্ছে ঋণগ্রস্ত, যে ঋণ গ্রহণ করে, ঋণ গ্রহণ করে। তো দেখেন পাচক মানে হচ্ছে যে রান্না করে, রন্ধন শিল্পী, সুতরাং এটা তো এর বিপরীত হচ্ছে না। দাতা, এর বিপরীত হচ্ছে গ্রহিতা। ত্রাতা মানে যে ত্রাণ দেয়, তো ঋণ আর ত্রাণ তো আলাদা জিনিস, সুতরাং বিপরীত শব্দ হচ্ছে না। যে ত্রাণ গ্রহণ করে তার বিপরীত হতে পারে যে ত্রাতা, যে ত্রাণ দেয়। খেয়াল করেন, তাহলে মহাজন হবে এর উত্তর, মহাজন হবে উত্তর। কারণ মহাজন কাকে বলে? এর একটা মহাজন শব্দের একাধিক অর্থ আছে, তার মধ্যে একটা অর্থ হচ্ছে যিনি সুদের বিনিময়ে অর্থ দেন, ঋণ দেন, তাকে বলা হয় মহাজন। তো খাতক মানে যে ঋণ গ্রহণ করে, ঋণ গ্রহীতা, আর মহাজন হচ্ছে যে ঋণ দান করে। বাইশা কি? এটা একটা কমন প্রশ্ন, মঙ্গল কাব্য ধারা যারা ভালো মতো পড়েছেন তারা এটা পারবেন। বাইশা শব্দটির সঙ্গে 22 নল গ্রামের কোনো সম্পর্ক নাই, তারপর বাসিন্দার কোনো সম্পর্ক নাই, মনসা গীতিকারও সম্পর্ক নাই। এর সম্পর্ক হচ্ছে এইটার সঙ্গে, মঙ্গল কাব্যের সঙ্গে। 22 কবির মনসা মঙ্গল কাব্যকে বলা হয় বাইশা। এরপর প্রশ্ন হচ্ছে বাংলাদেশের ছোট কাগজ কণ্ঠস্বরের সম্পাদককে? এটাও একটা মুখস্থ জিনিস, কণ্ঠস্বরের সম্পাদককে। এটার উত্তর হবে আব্দুল্লাহ আবু সাইদ। যদিও এটা কমন প্রশ্ন না, কিন্তু পত্রিকার সম্পাদক সম্পর্কিত যে সকল তথ্য আমরা পড়ি সেই তথ্যগুলোর মধ্যে এটা আমরা পাই না সাধারণত, তাই না? কণ্ঠস্বরের সম্পাদক হবেন আব্দুল্লাহ আবু সাইদ। এরপরের প্রশ্নটা আমরা দেখি, মুসলিম সাহিত্য সমাজের সদস্য ছিলেন না কে? মুসলিম সাহিত্য সমাজ, মুসলিম সাহিত্য সমাজটা কি? এটা একটা যুক্তিবাদী সংগঠন, প্রগতিশীল যুক্তিবাদী সংগঠন। এই মুসলিম সাহিত্য সমাজের যারা সদস্য ছিলেন তাদের নামগুলো একটু আমাদের মুখস্থ থাকতে হবে, এটা কমন এবং গুরুত্বপূর্ণ জিনিস। তো যিনি মুসলিম সাহিত্য সমাজের সদস্য ছিলেন না তিনি হচ্ছেন গোলাম মুস্তফা। উত্তর হবে গোলাম মুস্তফা, মুখস্থ জিনিস। কোন কবি নিজেকে দত্ত কুলোদ্ভব বলে পরিচয় দিয়েছেন? এটাও কিন্তু একটা কমন জিনিস, পরীক্ষার প্রশ্ন আসে যে দত্ত কুলোদ্ভব কবি কাকে বলা হয়েছে? দত্ত কুলোদ্ভব, দেখেন কুলোদ্ভব মানে কি? কুলোদ্ভব মানে হচ্ছে কুল যোগ উদ্ভব। কুল যোগ উদ্ভব মানে কোন বংশ থেকে উৎপন্ন হয়েছে? দত্ত বংশ থেকে সে এসেছে, এটা বোঝাচ্ছে। দত্ত কুলোদ্ভব মানে হচ্ছে যে দত্ত বংশ থেকে এসেছে। তো
তো দত্ত বংশ থেকে এসেছে এই পরিচয় দেওয়া লাগছে কেন? কারণ তিনি পরবর্তীতে তার এই দত্ত পরিচয়টাই ত্যাগ করেছিলেন, খ্রিস্ট ধর্ম গ্রহণ করেছিলেন। মাইকেল মধুসূদন দত্ত যেহেতু খ্রিস্ট ধর্ম গ্রহণ করেছিলেন, সেই কারণে তাকে পরবর্তীতে নিজেকে দত্ত কুলোদ্ভব কবি বলতে হয়েছে, এটা বোঝানোর জন্য যে তার উদ্ভব কিন্তু, তার জন্ম কিন্তু দত্ত বংশে। ওকে, জীবনানন্দ দাশের কাব্য ভাষার স্বকীয় বৈশিষ্ট্য কোনটি? স্বকীয় বৈশিষ্ট্য মানে একেবারে ইউনিক বৈশিষ্ট্য কোনটি জীবনানন্দ দাশের কাব্য ভাষার? সাধু ভাষা প্রভাবিত হবে না, কারণ জীবনানন্দ দাশ সাধু ভাষা দ্বারা প্রভাবিত কোনোভাবেই ছিলেন না। বিশুদ্ধ চলিত ভাষার মৌখিক রূপ না, জীবনানন্দ দাশ কোনোভাবেই মৌখিক রূপ, চলিত ভাষার মৌখিক রূপে লেখেন নাই। কলকাতার উপভাষা আধিক্য না, জীবনানন্দের লেখায় কলকাতার উপভাষার আধিক্যও ছিল না। এটা উত্তর হবে সাধু ও চলিত ভাষার মিশেল, কারণ জীবনানন্দের লেখায় অনেক ক্ষেত্রে আমরা সাধু ও চলিত ভাষার মিশ্রণ দেখতে পাই। ঠিক আছে, এটা হবে উত্তর। পরের প্রশ্নে যাই, হানিফা কয়রাপরি কোন জাতীয় রচনা? হানিফা কয়রাপরি এটা কে লিখেছিলেন জানেন? এটা লিখেছিলেন হানিফা কয়রাপরি, এটা লিখেছিলেন শাহ বারিদ খান। শাহ বারিদ খানের লেখা, শাহ বারিদ খান। শাহ বারিদ খান এর হানিফা কয়রাপরি, এটি মূলত ছিল হচ্ছে যুদ্ধ উপজীব্য রোমান্টিক প্রণয়োপাখ্যান। উত্তর হবে গ। পগার এর সমার্থক শব্দ নয় কোনটি? আপনি যদি আধুনিক বাংলা অভিধান খোলেন, বাংলা একাডেমির আধুনিক বাংলা অভিধান, সেখানে পগার শব্দের 3টি অর্থ দেওয়া আছে, ডোবা, নালা এবং দেওয়াল, এই 3টা অর্থ দেওয়া আছে। সুতরাং পগার শব্দের সমার্থক শব্দ নয় হচ্ছে পাক। উত্তর হবে ঘ। চর্যাপদের ভাষাকে আলো আধারী বলে অভিহিত করেছেন কে? এটা একটা কমন প্রশ্ন। চর্যাপদ থেকে দেখেন 2টা প্রশ্ন এসছে, 2টাই কমন, না 3টা প্রশ্ন এসছে, তাই না? তার মধ্যে 2টা একেবারে কমন প্রশ্ন। চর্যাপদের ভাষাকে আলো আধারী বলে অভিহিত করেছেন কে? একেবারে কমন প্রশ্ন। উত্তর হচ্ছে হরপ্রসাদ শাস্ত্রী, যিনি চর্যাপদটা আবিষ্কার করেছিলেন। হরপ্রসাদ শাস্ত্রী তিনি চর্যাপদের ভাষাকে আলো আধারী ভাষা বলে অভিহিত করেছিলেন। পরের প্রশ্নে যাই, সুধাকর দল কি? সুধাকর দল এটাও কিন্তু সাহিত্য যদি একটু বিশেষভাবে গভীরভাবে পড়া হয় তাহলে এই প্রশ্নটার উত্তর পাওয়া যাবে। নর্মালি আমরা যেভাবে সাহিত্যের প্রিপারেশন নিই সেই প্রিপারেশনে কিন্তু এটা পারার কথা না। যাই হোক, সুধাকর দল কি? এটার উত্তর হবে ক। সুধাকর পত্রিকাকে ঘিরে মুসলিম কবি সাহিত্যিকদের একটা সংঘ ছিল, সেই সংঘটার নাম ছিল সুধাকর দল। এটা মুসলিম সাহিত্যিকদের একটা সংঘ, একটা সংগঠন বলতে পারেন আপনি। যার ঘটে বিরহের জ্যোতি প্রকাশিল, সুখ দুঃখ প্রতি তার আপদ তরিল। উদ্ধৃতিতে মধ্যযুগের কোন নাথিকার বিরহ বেদনা প্রকাশ পেয়েছে? প্রথম কথা, এই যে বাক্যটা লিখেছে নিশ্চয়ই দেখে লিখেছে, নিজে তো তৈরি করেনি, তাই না? একটা বিখ্যাত সাহিত্যকর্মের লাইন যেহেতু দেখে লিখেছে, তো দেখে লিখে কিভাবে ভুল হয় ভাই? দেখে লিখছেন তারপর একটা লাইন ভুল করছেন। এর আসল লাইনটা কি হবে? যার ঘটে বিরহের জ্যোতি প্রকাশিল, এই যে সুখ দুঃখ লিখেছেন না, এটা সুখ দুঃখ না তো, সুখ মোক্ষ। সুখ মোক্ষ, আর এটা প্রতি হবে না তো, সুখ মোক্ষ প্রতি না, সুখ মোক্ষ প্রাপ্তি। সুখ মোক্ষ প্রাপ্তি তার আপদ তরিল। লাইনটা এটা আলাওলের রচিত পদ্মাবতী কাব্যের একটা লাইন, পদ্মাবতী কাব্যের লাইন। সুতরাং অবশ্যই উত্তর হবে ঘ, পদ্মাবতী। কিন্তু মানে আমার কাছে খারাপ লেগেছে যে আপনি একটা বিখ্যাত সাহিত্যকর্ম থেকে একটা লাইন তুলে দেবেন, সেই লাইনটা আপনি দেখে দেখে ভুল করবেন, এটা কেমন কথা হলো, তাই না? পরের প্রশ্নে যাওয়া যাক। 175 নম্বর প্রশ্ন, মুসলমানি বাঙ্গালার চিহ্ন মাত্র ইহাতে নেই, বরং অনেক হিন্দুর প্রণীত বাংলার অপেক্ষা এই মুসলমানি লেখকের বাংলা পরিশুদ্ধ। মীর মোশাররফ হোসেনের গদ্য ভাষা সম্পর্কিত উক্তিটি কার? দেখেন, প্রথম বলে দিই, এই উক্তিটি করা হয়েছিল মীর মোশাররফ হোসেনের বিখ্যাত যে নাটক জমিদার দর্পণ, এটা সম্পর্কে। জমিদার দর্পণ নাটক সম্পর্কে বলা হয়েছিল এই কথাটা। জমিদার দর্পণ ছিল মুসলমান চরিত্র অবলম্বনে রচিত প্রথম নাটক বাংলা সাহিত্যে। জমিদার দর্পণ নাটকটি সম্পর্কে এই কথাটা বলেছিলেন যিনি, তার নাম হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। উত্তর হবে গ, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। 176 নম্বর প্রশ্ন, চর্যাপদের কোন কবি নিজেকে বাঙালি বলে পরিচয় দিয়েছেন? এটা নিয়ে কোনো কথাই বলা উচিত না, 1 সেকেন্ডও নষ্ট করা উচিত, এটা আমরা সবাই জানি। চর্যাপদের কোন কবি নিজেকে বাঙালি বলে পরিচয় দিয়েছেন? তিনি হচ্ছেন ভূসুকুপা। তাহলে চর্যাপদ থেকে এটা দিয়ে 4টা প্রশ্ন পেলাম, 4টার মধ্যে 3টাই অতীব সহজ প্রশ্ন। উত্তর হবে ভূসুকুপা। ওই যে ভূসুকু বলছেন, আজি ভূসুকু বঙ্গালী ভৈলি, হ্যাঁ, ওইখানে ভূসুকুপা নিজেকে বাঙালি বলে পরিচয় দিয়েছেন। 177 নম্বর প্রশ্নে দেখা যাচ্ছে, বাংলাদেশের সাহিত্যে কোন লেখকের রচনায় চেতনা প্রবাহ রীতির প্রয়োগ লক্ষ্য করা যায়? এটা খুবই কমন প্রশ্ন ভাই, এই জিনিসটা আমাদের পারা উচিত। আধুনিক যুগের যে লেখকেরা আছেন তার মধ্যে একজন লেখকের লেখায় এই চেতনা প্রবাহ রীতি বিশেষভাবে লক্ষ্য করা যায়, তিনি হচ্ছেন সৈয়দ ওয়ালিউল্লাহ। উত্তর হবে সৈয়দ ওয়ালিউল্লাহ।
178 নম্বর প্রশ্ন হচ্ছে নাট্যরীতিতে মেলোড্রামার নেতিবাচকতা কি? মেলোড্রামার নেতিবাচকতা, নেতিবাচকতা মানে কি? খারাপ দিক। মেলোড্রামা আসলে নাটকের ক্ষেত্রে মেলোড্রামায় কি হয়? আবেগ অনুভূতির অতিরঞ্জিত প্রকাশ হয়, অতিরঞ্জিত আবেগ অনুভূতির প্রকাশ হয়। তো এখানে মেলোড্রামার নেতিবাচক দিকটা হচ্ছে এটাই যে অতিরঞ্জন। নাট্যরীতিতে মেলোড্রামা যখন থাকে, মেলোড্রামায় অতিরিক্ত আবেগ অনুভূতির প্রকাশ থাকে, অতিরঞ্জন থাকে, স্বাভাবিক বাস্তবিক জিনিস থাকে না। মানে আবেগ অনুভূতি এত গভীরভাবে প্রকাশিত হয়, এত ব্যাপকভাবে প্রকাশিত হয় যেটার বাস্তব থাকে না, অতিরঞ্জিত হয়ে যায়। তাই এটা উত্তর হবে অতিরঞ্জন। দেখেন কোনটি স্বরান্তরিত দ্বিরুক্ত শব্দ নয়? স্বরান্তরিত দ্বিরুক্ত শব্দ নয়। এটার উত্তর পাওয়ার জন্য আপনার কিছুই ব্যাকরণ জানার প্রয়োজন নাই, শুধু এই শব্দটা বুঝলেই আপনি উত্তর করতে পারবেন। স্বরান্তরিত, এর মধ্যে একটা স্বর আছে, স্বর মানে কি? স্বরধ্বনি। তার মানে আপনি ধরেই নেন যে যেই শব্দটাতে স্বরধ্বনির কাজ নাই সেটা হবে উত্তর। নিচের কোনটি স্বরান্তরিত দ্বিরুক্ত শব্দ নয়, অর্থাৎ কোন শব্দটাতে স্বরধ্বনির কাজ নাই? দেখেন চোটপাট, এই যে ও ছিল আ হয়েছে, স্বরধ্বনির কাজ আছে। লুটপাট, এই যে উ আর আ, স্বরধ্বনির কাজ আছে। টুপটাপ, উ এবং আ, স্বরধ্বনির কাজ আছে। একমাত্র দেখেন ফটফট, এখানে কোনো স্বরধ্বনি না, কারি কারুকার এগুলো কিছুই নাই। তার মানে এটা হবে উত্তর। সিম্পলি যদি এটার ব্যাখ্যাটা দিই, স্বরান্তরিত দ্বিরুক্ত শব্দ মানে কি? যেই দ্বিরুক্ত শব্দে স্বরধ্বনির পরিবর্তন ঘটে। যেমন চোটপাট, ও ছিল আ হয়েছে। লুটপাট, শুরুতে উ ছিল পরে আ হয়ে গেছে। টুপটাপ, শুরুতে উ ছিল পরে আ হয়ে গেছে। তার মানে স্বরধ্বনি পরিবর্তন হয়েছে। একমাত্র ফটফট, এখানে কোনো স্বরধ্বনি পরিবর্তন জনিত ঘটনা ঘটে নাই, সেই কারণে এটা হবে উত্তর। 180 নম্বর প্রশ্ন বলা হচ্ছে কালকেতু উপাখ্যানে দেবী চণ্ডী কালো কেতুকে, আচ্ছা আপনার প্রশ্নে কালো কেতু লিখলেন কেন ভাই? কালো কেতু কি জিনিস? এখন বলবেন যে এটা তো টাইপিং মিস্টেক, যে টাইপ করেছে সে মিস্টেক করেছে। কেন? প্রুফ দেখার কাজ কি কারোর ছিল না? এইটুকু প্রুফ দেখা যায়নি, কি বলবো বলেন? কালো কেতুকে না, কাল কেতুকে হবে। কালকেতু উপাখ্যানে দেবী চণ্ডী কালকেতুকে কত ঘড়া ধান দান করেছিলেন? এটা একটা কমন প্রশ্ন। আমরা চণ্ডীমঙ্গল কাব্যের কালকেতু উপাখ্যানটা যারা পড়েছে তারা জানি এটার উত্তর হবে 7 ঘড়া। 7 ঘড়া হবে উত্তর। এই পরের প্রশ্নটি রয়েছে সধবার একাদশী নাটকে কাদের নৈতিক অধঃপতনের চিত্র ফুটে উঠেছে? আমরা জানি এই নাটকের মধ্যে কলকাতার যারা একটু ধনিক শ্রেণীর মানুষ তাদের নৈতিক অধঃপতন, যেমন তারা মদ্যপানের কথা আসছে, তাদের পতিতালয়ে যাওয়ার ব্যাপারটা এসছে। অর্থাৎ এখানে কলকাতার যারা একটু ধনিক শ্রেণীর মানুষ ছিলেন তাদের নৈতিক অধঃপতনের কথা ফুটে উঠেছে। সুতরাং এটার উত্তর হবে কলকাতার বাবুদের, কলকাতা বাবুদের নৈতিক অধঃপতনের চিত্র সধবার একাদশী নাটকে ফুটে উঠেছে। 182 নম্বর প্রশ্নটি হচ্ছে কবর কবিতাটি কোন ছন্দে লেখা? এইখানে তো দাদির কবর ডালিম গাছের তলে 30 বছর ভিজায় রেখেছি দুই নয়নের জলে, একটি বিখ্যাত কবিতা, জসীমউদ্দিনের লেখা। জসীমউদ্দিন এই কবিতাটি যখন লেখেন তখন তিনি নিজে স্টুডেন্ট ছিলেন। পরবর্তীতে তিনি যখন কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, সেই সময়টাতে কিন্তু এটা পাঠ্য বইতে অন্তর্ভুক্ত হয়। এই কবর কবিতাটিতে বলা হচ্ছে এটি কোন ছন্দে লেখা? এটা আমাদের ইন্টারমিডিয়েটের পাঠ্য ছিল একটা সময়। এটি একটা কমন প্রশ্ন। এই প্রশ্নের উত্তর হবে মাত্রাবৃত্ত ছন্দ। এটা মাত্রাবৃত্ত ছন্দে রচিত কবিতা। নাথ সাহিত্যের চরিত্র কোনগুলো? এটা একটা মুখস্থ জিনিস, এটা নিয়ে আলোচনায় যাচ্ছে না। নাথ সাহিত্যের চরিত্র কোনগুলো? উত্তর হবে ক গোরক্ষনাথ এবং রানী ময়নামতি। আমাদের পরের প্রশ্নটি রয়েছে বাংলা গদ্য ভাষা নির্মাণে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রধান কৃতিত্ব কোনটি? বাংলা গদ্য ভাষা নির্মাণে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রধান কৃতিত্ব। আচ্ছা দেখি, অপশন ক সংস্কৃত ভাষা বর্জিত বাংলা ভাষার প্রচলন। না, এটা হবে না, কারণ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সংস্কৃত ভাষাকে বর্জন করতে চাননি বাংলা ভাষায়, এটা উত্তর হবে না। সংস্কৃত ভাষাদর্শ ও বাংলা গদ্যরীতির সার্থক সমন্বয়, এটা হবে উত্তর, কারণ তিনি সংস্কৃত ভাষার আদর্শ এবং বাংলা যে গদ্যরীতি এই দুটো সমন্বয় করতে চেয়েছিলেন। ওকে, এরপর আসি আমরা পরের প্রশ্নে। মধ্যযুগের কোন কাব্যকে নাট গীত পাঞ্চালী বলা হয়? এটা একটা কমন প্রশ্ন। মধ্যযুগের যেটা প্রথম নিদর্শন সেটা হচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তন। এই শ্রীকৃষ্ণ কীর্তনকে নাট গীত বলা হয়, নাট গীত, কারণ এখানে নাটকে কি থাকে? চরিত্রগুলোর মধ্যে সংলাপ থাকে। তো শ্রীকৃষ্ণ কীর্তনেও চরিত্রগুলোর মধ্যে কথোপকথন বা সংলাপ রয়েছে, সেই কারণেই শ্রীকৃষ্ণ কীর্তনকে বলে নাট গীত। তো নাট গীত পাঞ্চালী বলা হয়, শ্রীকৃষ্ণ কীর্তনকে উত্তর হবে। 186 নম্বর প্রশ্ন কবি জনাব আলী রচিত কিসসাতুল আম্বিয়া গ্রন্থের বিষয়বস্তু কি? এটা খুবই ভেতর থেকে প্রশ্ন, কারণ কাসাসুল আম্বিয়া আপনি পাবেন, কিন্তু কিসসাতুল আম্বিয়া এই গ্রন্থটা পাওয়া কিন্তু খুবই কঠিন ব্যাপার। তো এটার উত্তর হবে খ অলি দরবেশ ইমামদের জীবনগাথা ও কীর্তি বর্ণনা। কিসসাতুল আম্বিয়া, কিসসা মানে কি? কিসসা মানে হচ্ছে গল্প বা ঘটনা,
ঠিক আছে? তো অলি দরবেশ এবং ইমামদের জীবনগাথা ও কীর্তি বর্ণনাই হচ্ছে এই গ্রন্থের উপজীব্য বা বিষয়বস্তু। এরপর প্রশ্নটা হচ্ছে দই শব্দটির উৎস ভাষা কোনটি? দই শব্দটি কোন ভাষা থেকে এসেছে? এটির উত্তর একেবারে মুখস্থ জিনিস। দই শব্দটির উৎস ভাষা হচ্ছে সংস্কৃত। সংস্কৃত ভাষা থেকে এই দই শব্দটি এসেছে। এই ধরনের তথ্যগুলো আপনি কিন্তু চট করে পেয়ে যেতে পারেন যদি আপনার মোবাইলে বানান আন্দোলন এই অ্যাপটা থাকে। আপনার অ্যান্ড্রয়েড ফোনে যদি বানান আন্দোলন মোবাইল অ্যাপটা থাকে, তাহলে আরামসে কোন শব্দটা কোন ভাষা থেকে এসেছে এটা খুঁজে বের করতে পারবেন। 1 সেকেন্ড সময় লাগবে। যাদের ফোনে ডাউনলোড করা নাই তারা গুগল প্লে স্টোর থেকে ফ্রি অ্যাপ বানান আন্দোলন এটা ডাউনলোড করে নিন। 1 লক্ষ বাংলা শব্দের 7 লক্ষ তথ্য আছে এর মধ্যে। 1 লক্ষ বাংলা শব্দের 7 লক্ষ তথ্য আছে। প্রত্যেকটা শব্দ কোন ভাষা থেকে এসেছে, এর ব্যুৎপত্তি কি, বিশ্লেষণ করলে কি হয়, যাবতীয় তথ্য আপনারা পাবেন। পরের প্রশ্নে যাই। 188 নম্বর প্রশ্ন বলা হচ্ছে মানুষের মৃত্যু হলে তবু মানব থেকে যায়। মানুষের মৃত্যু হলে তবু মানব থেকে যায়, এটি কার লেখা? এটি লিখেছেন আমাদের জীবনানন্দ দাশ। জীবনানন্দ দাশের এই কবিতাটার নামই হচ্ছে মানুষের মৃত্যু হলে। কবিতাটার নাম কি? মানুষের মৃত্যু হলে। আমাদের 189 নম্বর প্রশ্ন হচ্ছে উ এর সঠিক উচ্চারণ কোনটি? প্রথম কথা হচ্ছে এই বর্ণটির সঠিক উচ্চারণ এখানে দেওয়াই নাই। আমাদের বাংলা একাডেমির আধুনিক বাংলা অভিধান মতে এই বর্ণটির যেটা শুদ্ধ উচ্চারণ হবে, সঠিক উচ্চারণ হবে সেটা হচ্ছে উ। এরকম উ, এটা হচ্ছে শুদ্ধ উচ্চারণ, সঠিক উচ্চারণ। ঠিক আছে? তো এটা এখানে নাই, তবে এইগুলোর মধ্যে থেকে একটা উত্তর করা সম্ভব। এইগুলোর মধ্যে থেকে যদি উত্তর করতে হয় তাহলে উটাকে উত্তর করতে হবে, কিন্তু তাও সমস্যা আছে, এখানে চন্দ্রবিন্দু দেওয়া উচিত ছিল। তার মানে যদি একদম প্র্যাকটিক্যালি বলি তাহলে এর সঠিক উত্তর এখানে দেওয়াই নাই, সঠিক উত্তরটা হবে উ। 190 নম্বর প্রশ্ন বলা হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের সাহিত্য সম্পর্কে কোনটি তাৎপর্যপূর্ণ বর্ণনা? সহজ কথায় যদি বলি, বলা হচ্ছে যে শরৎচন্দ্রের সাহিত্য সম্পর্কে কোনটি একদম যথোপযুক্ত কথা, যৌক্তিক কথা, সঠিক কথা। দেখেন তার রচনায় তৎসম শব্দের ব্যবহার নগণ্য না। শরৎচন্দ্রের লেখায় প্রচুর তৎসম শব্দের ব্যবহার আছে, সুতরাং এটা উত্তর হবে না। বর্ণ বিভাজন তিনি মোটেই মান্য করেননি, এটাও একটা ভুল কথা। তার উপন্যাসে প্লটের তুলনায় চরিত্রের প্রাধান্য দেখতে পাওয়া যায়, এটাও ভুল। শরৎচন্দ্রের উপন্যাসে প্লট অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, সুতরাং এটা উত্তর হবে না। উত্তর হবে এইটা, কারণ শ্রীকান্ত তার আত্মজীবনী এটা একটা তাৎপর্যপূর্ণ ঘটনা। কারণ আমরা জানি যে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের এই শ্রীকান্ত উপন্যাসটা সরাসরি এটা আত্মজীবনীমূলক তা কিন্তু বলা হয়নি, তবে শ্রীকান্ত উপন্যাসটা যে তার আত্মজীবনীমূলক রচনা এটা কিন্তু আমরা মোটামুটি সবাই তার সাহিত্য জীবন যা পড়ি সবাই জানি যে এটা তার আত্মজীবনীমূলক রচনা। তো সুতরাং শ্রীকান্ত তার আত্মজীবনী এটা একটা তাৎপর্যপূর্ণ বর্ণনা, কারণ তার জীবনের অনেক ঘটনার সঙ্গে শ্রীকান্তটা মিলে যায়। ওকে, 191 নম্বর প্রশ্ন বলা হচ্ছে শেষ লেখা কাব্যে জীবন ও জগৎ সম্পর্কে রবীন্দ্রনাথের যে উপলব্ধির প্রকাশ ঘটে তার মধ্যে নিচের কোনটি সঠিক নয়? সঠিক নয় কোনটি? দেখেন শেষ লেখা এটা রবীন্দ্রনাথ ঠাকুরের একদম শেষ জীবনের লেখা। এই লেখাটার মধ্যে জীবন বোধ প্রকাশিত হয়েছে রবীন্দ্রনাথের নানা রকম। এ জগৎ স্বপ্ন মায়া মিথ্যা এই উপলব্ধিটার প্রকাশ ঘটেছে, সুতরাং এটা উত্তর হবে না। জীবনের স্বর্গীয় অমৃত গ্রাস করার ক্ষমতা মৃত্যুর নাই, সরাসরি কবিতার লাইন আছে, তো সুতরাং এটাও উত্তর হবে না। এটাও এই উপলব্ধির প্রকাশ ঘটেছে। তার মানে জীবনে মিথ্যা আশ্বাসের ফাঁদ নিপুণ হাতে বিছানো, এইগুলো সবই জীবনবোধের কথা। এই জীবনবোধগুলো কিন্তু শেষ লেখা কাব্যে প্রকাশিত হয়েছে। এইটি হবে উত্তর। সৃষ্টির পথ বিচিত্র ও মায়াজালে আকীর্ণ, এই উপলব্ধিটা শেষ লেখা কাব্যের মধ্যে পাওয়া যায় না। সেই কারণে এই যে প্রশ্নটা শেষ লেখা কাব্যের জীবন ও জগৎ সম্পর্কে রবীন্দ্রনাথের যে উপলব্ধির প্রকাশ ঘটেছে তার মধ্যে নিচের কোনটি সঠিক নয়, তো এটি হবে উত্তর, কারণ এই উপলব্ধিটা শেষ লেখার মধ্যে পাওয়া যায় না। এর পরের প্রশ্নটি হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ভ্রান্তি বিলাস কোন নাটকের গদ্য অনুবাদ? ভ্রান্তি বিলাস কোন নাটকের গদ্য অনুবাদ? আমরা জানি এটা খুবই বিখ্যাত একটা গ্রন্থ এবং এটা খুবই কমন একটা প্রশ্ন। এটা উত্তর হবে কমেডি অফ এরর্স। শেক্সপিয়রের কমেডি অফ এরর্স এই নাটকটির অনুবাদ হচ্ছে ভ্রান্তি বিলাস। ওকে, এই যে এরর মানে কি? এরর মানে তো ভ্রান্তি বা ভুল। 193 নম্বর প্রশ্ন বলা হচ্ছে পাঁচালী লিখে যশস্বী হয়েছিলেন কে? পাঁচালী লিখে যশস্বী মানে খ্যাতিমান হয়েছিলেন কে? কৃত্তিবাস, কাশিরাম দাস, মালাধর বসু, গৌরচন্ডী দাস। আসলে প্রকৃত অর্থে পাঁচালী লিখে যিনি সবচেয়ে জনপ্রিয় হয়েছিলেন সেই ব্যক্তির নাম ছিল হচ্ছে দাশরথী রায়। দাশরথী রায়, যাকে সংক্ষেপে বলে দাশু রায়। এই পাঁচালী লিখে যশস্বী হওয়ার সাথে কৃত্তিবাস, কাশিরাম দাস, মালাধর বসু, গৌরচন্ডী দাস কারোর কোনো সম্পর্ক নাই। হ্যাঁ, এর মধ্যে
কৃত্তিবাস, কাশিরাম দাস, মালাধর বসু, এই তিনজনাই পাঁচালী লিখেছেন, বইচন্দ্রী দাস লেখেন নাই। এই তিনজনাই পাঁচালী লিখেছেন, কিন্তু পাঁচালী লিখে যশস্বী হয়েছেন, অনেক খ্যাতিমান হয়েছেন। এমন ছিলেন একজন, তিনি হচ্ছেন দাশরথী রায়। উত্তর হবে দাশরথী রায়, সঠিক উত্তর এখানে নাই। 194 নম্বর প্রশ্ন বলা হচ্ছে বাংলাদেশের সাহিত্যের ইশতেহার রচয়িতাকে। বাংলাদেশের সাহিত্যের ইশতেহার, দেখেন এটাও কিন্তু খুব সচরাচর খুঁজে পাওয়া মুশকিল এই প্রশ্নটার উত্তর। তবে এটা আপনি একটু প্রসেস অফ এলিমিনেশনে যেতে পারেন। প্রসেস অফ এলিমিনেশনে যদি যাই আমরা, শামসুর রহমান, প্রথম কথা শামসুর রহমান আছে, এটা শামসুর রহমান হবে। শামসুর রহমান কিন্তু উত্তর হবে না, কারণ শামসুর রহমানের লেখায় এরকম কোনো লেখা আমরা পাই না। সিকান্দার আবু জাফরেরও এই ধরনের কোনো লেখা আমরা পাই না। আবার আবু জাফর ওবায়দুল্লাহ সাহিত্যকর্মের মধ্যেও এই ধরনের কোনো লেখা আমরা পাই না। সো এটাতে যদি উত্তর করতে হয় তাহলে এইটাই উত্তর করা যায়, হাসান হাফিজুর রহমান। এর পরের প্রশ্নটা বলছে স্বৈর শব্দটি সন্ধিবিচ্ছেদ কোনটি? স্বৈর শব্দটি সন্ধিবিচ্ছেদ, খেয়াল করে দেখেন, স্বৈর শব্দটির মাঝখানে ওই আছে। ওই, আমরা ওই এর নিয়ম জানি, হচ্ছে ওই এর নিয়ম হচ্ছে অযুক্ত রস্যই বা দীর্ঘই। অযুক্ত রস্যই বা দীর্ঘই থাকলে সেটা সমান ওই হয়। তার মানে যেহেতু ওই আছে, তার মানে অবশ্যই আমাদের এর দ্বিতীয় অংশের শুরুতে রস্যই বা দীর্ঘই হবে। তো আমরা দেখতে পাচ্ছি দ্বিতীয় অংশের শুরুতে রস্যই বা দীর্ঘই আছে, একটা অপশনেই এই যে দীর্ঘই আছে, এখানে এ, এখানে উ, এখানে উ, তার মানে এই তিনটা একটাও উত্তর হবে না। উত্তর হবে এইটা, স্বযুক্ত ইরো স্বৈর। 196 নম্বর প্রশ্ন বলা হচ্ছে কাব্যের মুখ্য উদ্দেশ্য নীতিজ্ঞান নহে, কিন্তু নীতিজ্ঞানের যে উদ্দেশ্য কাব্যেরও সেই উদ্দেশ্য, অর্থাৎ চিত্ত শুদ্ধি। উদ্ধৃতিটি চন্দ্র লিখতে আর কতটুকু কালি খরচ হতো বলেন? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কোন প্রবন্ধ থেকে সংগৃহীত? খেয়াল করে দেখেন, এখানে 4টি প্রবন্ধের কথা বলা হয়েছে। বাংলার নব্য লেখকদিগের প্রতি নিবেদন, গীতিকাব্য, ধর্ম সাহিত্য, প্রাকৃত অতিপ্রাকৃত। আমি বলতে চাই যে আমি এই প্রশ্নটা দেখার পরে আমি একটু কনফিউশনে পড়েছিলাম, সেখানে 4টা প্রবন্ধে আমি পড়েছি। এই 4টা প্রবন্ধে আমি একবার করে পড়েছি, কিন্তু এই 4টা প্রবন্ধের কোনোটাতেই এই লাইনটা আমি খুঁজে পাইনি। মানে সরি টু সে, এই লাইনটা এই 4টার একটার মধ্যেও হুবহু আমি খুঁজে পাইনি। সুতরাং এখানে কোনো সঠিক উত্তর নাই, এটাই আমি বলতে পারি। যদিও কেউ কেউ এখানে উত্তর করেছে ধর্ম ও সাহিত্য, কেউ কেউ উত্তর করেছে বাংলার নব্য লেখকদের প্রতি নিবেদন, বাট এটার মধ্যে নাই নিশ্চিত। এইটা হচ্ছে কিন্তু এখন ইন্টারমিডিয়েটে পাঠ্য আছে। আর ধর্ম ও সাহিত্য না, এই প্রবন্ধটার নাম ছিল ধর্ম এবং সাহিত্য। সো এখানে এই প্রবন্ধটার নামই আসলে ভুল আছে। সুতরাং এখানে আসলে সঠিক উত্তর নাই। 197 নম্বর প্রশ্নে বলা হচ্ছে বাংলার মরসিয়া সাহিত্য কি? আমরা জানি মরসিয়া সাহিত্য কি, কারবালার প্রান্তরের যেই ঘটনা, যে ট্র্যাজেডি, সেটা নিয়ে যেই সাহিত্যগুলো রচিত হয়েছে সেগুলোকে আমরা সাধারণভাবে মরসিয়া সাহিত্য হিসেবে চিনি, তাই না? মরসিয়া মানে কি? শোকগাথা। তো এখানে আসলে সকল শোকগাথা না, মরসিয়া বলতে বেসিক্যালি কারবালার কাহিনী নিয়ে রচিত সাহিত্যগুলোকে আমরা মরসিয়া বলে চিনতাম, তাই না? তো এখানে উত্তর হবে খ, কারবালার কাহিনী নিয়ে রচিত কাব্যগুলোকে মরসিয়া কাব্য বলা হয়। 198 নম্বর প্রশ্ন বলা হচ্ছে বিজন শব্দের অর্থ কি? বিজন শব্দের অর্থ, মজার ব্যাপার হচ্ছে অপশনগুলো খুব মজা লেগেছে আমার কাছে। বিজন মন্দজন না, বিজন জনহীন না, বিজন বীজ বপন না, অপশনগুলো খুব মারাত্মক লেভেলে সুন্দর অপশন দিয়েছে। এটা উত্তর হবে পাখা। বিজন শব্দের অর্থ হচ্ছে পাখা। এই পরের প্রশ্ন হচ্ছে ইউসুফ জুলেখা কাব্যের উৎস কি? ইউসুফ জুলেখা কাব্যের উৎস কি? আমরা জানি ইউসুফ জুলেখা কাব্যটি হচ্ছে আমরা জানি যে আরবি ফার্সি ভাষা থেকে যেই সাহিত্যগুলো অনুবাদ করেছিলেন আমাদের মধ্যযুগের সাহিত্যিকেরা, সেগুলোকে আমরা রোমান্টিক প্রণয়োপাখ্যান বলে জানি। এই রোমান্টিক প্রণয়োপাখ্যান ধারার প্রথম কবি ছিলেন শাহ মোহাম্মদ সগীর, যার বিখ্যাত কাব্য ছিল ইউসুফ জুলেখা। এই ইউসুফ জুলেখা কাব্যের উৎস হচ্ছে ইরানের রূপকথা। ইরানের রূপকথা থেকে ইউসুফ জুলেখার কাব্যের কাহিনী নেওয়া হয়েছে। এবং আমাদের আজকের শেষ প্রশ্ন, ইকোফেমিনিজম এর বিষয় কি? ইকোফেমিনিজম এর বিষয় কি? এটা একবারে আমি উত্তর দিয়ে দিচ্ছি, এটার উত্তর হবে ঘ, অনৈতিক পুরুষতন্ত্রের বিপরীতে প্রকৃতি ও নারীর সম্বন্ধ সন্ধান। অনৈতিক পুরুষতন্ত্রের বিপরীতে প্রকৃতি ও নারীর সম্বন্ধ সন্ধান, এটি হচ্ছে ইকোফেমিনিজমের বিষয়। মুখস্থ জিনিস, ঠিক আছে? তো এই ছিল আমাদের 49তম বিসিএস এর বিষয়ভিত্তিক বাংলার 100 নম্বরের প্রশ্নের সমাধান। কত হয় মিলে দেখবেন। আর যেটা শুরুতেই বলেছি, এই প্রশ্নগুলো কিন্তু যে সাহিত্যের বিশেষ করে যে 90টা প্রশ্ন, এই প্রশ্নগুলো কিন্তু সামনের বিভিন্ন পরীক্ষায় আপনাদেরকে ভালো করতে হেল্প করবে। সাহিত্যের প্রস্তুতিটা কিভাবে নেবেন সেই বিষয়ে কিন্তু দিক নির্দেশনা আপনি পেয়ে যাবেন আমাদের এই প্রশ্নপত্র থেকে। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ।
বানান আন্দোলনের সাথে থাকার জন্য। দেখা হবে আমাদের পরবর্তী ক্লাসে। আল্লাহ হাফেজ।